তো স্যার সাত ভুয়ো পাঁচ তো হাজার হতে যদি পারে 9-10 হয় খবরগুলো। তাহলে আমাদের মোটামুটি ম্যাথসের কটা বাড়তে পারে স্যার? 5,000 যদি 9-10 হয়। কেমন কোশ্চিন করছো, আমি তো সেটাই ভাবছি। ওটা হলে সাত, আর সত্যি ওটাই, ওই ডেটাগুলো কমিশনই দিতে পারবে, কমিশন ছাড়া কে দেবে ওই ডেটাগুলো? যারাই দিক না কেন সব ভুয়ো সুযোগ ডেটা। আছে স্যার? হ্যাঁ, হ্যাঁ। যদি কোনো শিক্ষা নাও বাড়ে, ফ্রেশার্সদের কি সুযোগ আছে স্যার? একটা সুযোগ আছে, না থাকার কি আছে? এ কি, রিসার্চ খুব কম অ্যান্সার করেছে সেক্ষেত্রে হয়তো নাও হতে পারে, কিন্তু ভেজাল সুযোগ আছে, সুযোগ না থাকার কিছু নেই রে বাবা। স্যার এত বছর ধরে প্রাইভেটে পড়াচ্ছি, কিন্তু সেই এক্সপিরিয়েন্সের কোনো মূল্য নেই এদের কাছে। কিন্তু তবু আমাদের যদি একটু মিনিমাম সুযোগ থাকে তাহলে সত্যি আশার আলো পাই। কারণ এত বছর ধরে পড়াশোনা করলাম, এত কষ্ট করে পড়াশোনা করলাম, সেই রেজাল্টও কোনো ভ্যালুও থাকছে না। কারণ যে 60% পেয়েছি, যে 80% পেয়েছে, সব ইকুয়াল নাম্বার। তো সেই ক্ষেত্রে আবার যদি শুনছি যে ফ্রেশার্সদের মানে ইন্টারভিউ যদি গট আপ হয়, তাহলে আমাদের মানে জীবনটাই শেষ। এটাই মানে মনে করি যে এই লাইফে আর 9, 10, 11, 12 আমরা পাবো না। ইন্টারভিউ গোটা হবে না, ইন্টারভিউতে সিসিটিভি থাকবে, ইন্টারভিউ গোটা হওয়ার চান্স খুব কম। দেখো সব জায়গায় সেই বামফ্রন্ট সরকারের আমলও বলতো না যে চিরকুটে চাকরি, তো সেই সব ব্যাপারগুলো তখনও ছিল, এখনও আছে। হলে তো হতেই পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করছি ইন্টারভিউতে গট আপ হবে না। বি পজিটিভ, পজিটিভ থাকার দরকার আছে, যে যা হবে ঠিক আছে, আমার তো একটাই সিট দরকার, সেই সিটটা আমি পেয়ে গেলে হয়ে গেল। ইন্টারভিউ গট আপ এত কিছু দূরে চিন্তা ভাবনা ভাবছো কেন? সেটা তো কনফিডেন্সকে ডাউন করে দেবে রে বাবা। তোমার কনফিডেন্স উপরে নিয়ে যেতে গেলে সবসময় পজিটিভ রাখতে হবে, যে না আমি পজিটিভ থিঙ্কিং করছি, পজিটিভ চিন্তা ভাবনা করছি, যা আছে যা আছে ওর মধ্যেই আমি কম্পিটিশন করব। তো তুমি কনফিডেন্স ডাউন করলে হবে না। ওই জন্য ভুয়ো কথায় কান দিও না। সব থেকে বড় কথা, বাজারে এত রোটায় বিভিন্ন জন, কোনো ইনফরমেশন নেই বলে সূত্র মারফত খবর এরকম করে কথাবার্তা বলে দিচ্ছে। আলটিমেটলি ছেলেপেলেগুলো মানে ঘেঁটে ফেলছে, যে স্যার কী হচ্ছে না হচ্ছে এরকম ঘেঁটে ফেলছে। তো ওই সূত্র মারফত বলে কিছু নেই। কমিশন থেকে যদি কোনো কিছু দেয় সেটাই হচ্ছে একমাত্র জেনুইন। যদি ওয়েবসাইটে কিছু পাও তাহলে তুমি বুঝবে যে কতগুলো সিট বেড়েছে, কি হয়েছে না হয়েছে সব পেয়ে যাবে। 7,000 সিট নাকি বাড়বে বলছো, তো 7,000 সিট বাড়তে পারে, সেটা কমিশনে দিয়েছে কিনা সেটা একটা ব্যাপার। তার মধ্যে অঙ্কের সিট কতগুলো বাড়বে, বা অন্য রেসপেক্টিভ সাবজেক্টের কতগুলো সিট বাড়বে, বা যে ক্যাটাগরি ওয়াইজ কতগুলো সিট বাড়বে, সেগুলো কমিশনের ওয়েবসাইটে দিয়েছে কিনা সেটার জন্য তোমাদের ওয়েট করতে হবে। এটা ভালো জিনিস, এটা ভালো খবর যে নভেম্বর মাসের ফার্স্ট উইকেই তোমাদের রেজাল্ট বেরোবে। রেজাল্টটা আগে 11-12-এর রেজাল্টটা আগে হবে। 11-12-এর রেজাল্ট হয়ে যাওয়ার পর, রেজাল্ট বলতে হ্যাঁ মানে পুরোটা রেজাল্টে হয়তো দেবে, কিন্তু 11-12-এর ইন্টারভিউটা আগে শুরু হবে। আর জন ওয়াইজ ইন্টারভিউ হবে। এটা ভালো খবর, কারণ জন ওয়াইজ ইন্টারভিউ হলে কি হবে, যে ইন্টারভিউর যে প্রেশারটা, সব জায়গার লোকজন যদি এখানে শরৎ বোস বা করুণাময়ীতে এসে যদি ইন্টারভিউটা দেয়, তাহলে সেটা সত্যি নর্মাল ব্যাপার নয়, এটা অ্যাবনর্মাল। লেন্দি টাইম থাকলে ঠিক আছে, জন ওয়াইজ যদি হয় তাহলে আমার মনে হয় এটা খারাপ নয়। সেই জন্য ওয়েট করো। এইগুলো অন্তত একদম নিউজ চ্যানেলও দিচ্ছে, 24 ঘন্টাও দিল। তারপরে তোমার নিউজ 18ও দেখলাম এই নিউজটা দিয়েছে যে জন ওয়াইজ হবে। আর নভেম্বর মাসে 11-12-এর জন্য আগে ইন্টারভিউ হবে, তারপরে 9-10-এর জন্য। ইন্টারভিউর জন্য জন প্রিপারেশন নাও। ওয়াইজ স্যার নাম্বার তো প্রচুর ভেরি করবে, কোথায় কেমন নাম্বার দিবে তো মুশকিল না স্যার? এটা তো দেখো পজিটিভ নেগেটিভ সবগুলোর আছে, আমি পজিটিভই থাকছি, পজিটিভ নেগেটিভ অত কিছু ভেবে কি হবে। তো যাই হোক, আমরা শোনো আজকে একটু আরেকটু অন্যরকম একটু প্ল্যানিং করছি। স্যার দেখো তোমরা অনেকে চাও যে যে স্যার ডেমো ক্লাস কি হবে না হবে এই সব জিনিসগুলো নিয়ে প্রায় কোয়ারি করো। আমি আগের একটা ক্লাসে তোমাদের সঙ্গে নর্মাল একটা গল্প টল্প করলাম, যে নর্মাল গল্প এই সেন্সে বলেছিলাম যে আমি আমার অভিজ্ঞতাটা বলেছিলাম, যে আমি 2-3 বার যে ইন্টারভিউ দিয়েছি, তো সেই ইন্টারভিউতে নর্মালি কী ধরনের কোশ্চিন জিজ্ঞাসা করে। তো সেটাও দেখছি তোমরা তো প্রায় 400 জনের মতো তো লাইভ ক্লাসে ছিলে। তারপরে সেই ক্লাসটা দেখছি আমাকে না বলে আমার যে টিম আছে তারা দেখছি ওটা ইউটিউবে পাবলিক করে দিয়েছে। ইউটিউবে পাবলিক করে দিয়ে ওটা 8,000-9,000 ভিউ হয়েছে। ফেসবুকেও ওরকম প্রায় 2-3 হাজারটা ভিউ হয়েছে। এটার মানে হচ্ছে যে এই সময় তোমরা যা পাচ্ছ নিংড়ে নেওয়ার চেষ্টা করছো। তাহলে ভাবো, ইন্টারভিউ সংক্রান্ত কোনো ইনফরমেশন যদি কোনো টিচার দিচ্ছে, সে কী দিচ্ছে দেখার দরকার নেই, ও ইন্টারভিউ সংক্রান্ত ব্যাস,
ওটা দেখতে শুরু করেছে, মানে অঢেল টাইম। কতটা প্যানিক হয়ে আছো, কতটা টেনশনের মধ্যে আছো যে যা পাচ্ছ সব জায়গা থেকে নিংড়ে নেওয়ার চেষ্টা করছো, বুঝতে পারছো? তো আমার কেন যেন মনে হলো যে আরও একটু ভালো করে প্ল্যানিং করার দরকার আছে। তো আজকের দিনটা তো আমি প্ল্যানিং করছি, আর বেশ কিছুজন আমাকে ফোনে বলো যে স্যার আপনি এক কাজ করুন না, সাবজেক্টে কি কি কোশ্চিন আসতে পারে তারও একটা প্ল্যানিং করুন। যে সাবজেক্টে কি কোশ্চিন আসবে এটা প্ল্যানিং করার দরকার আছে। দেখো শুধু সাবজেক্টটা নয়, পার্সোনাল যে কোশ্চেনগুলো সেগুলো যে উত্তর দিতে হয়, তো সেটারও একটা সুন্দর করে একটা প্ল্যানিং আমরা করি যে কেমন ধরনের কোশ্চেন দেয়, মানে নর্মাল কোশ্চেন যেটা দেখবে যে সবাইকে ওই কোশ্চেনটা করবে। তো সেই ধরনের একটা চিন্তা ভাবনা আজকে আমি করব যে কিভাবে তুমি ইন্টারভিউটাকে ট্যাকেল করবে। আর রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর আমরা সাবজেক্ট ওয়াইজ, যেহেতু আমি ম্যাথমেটিক্স সাবজেক্টের কথা বলছি, তা ম্যাথমেটিক্সে অ্যানালাইসিস থেকে নর্মাল কি কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, অ্যালজেব্রা থেকে নর্মাল কি কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, বা অন্য যে কোনো জিওমেট্রি বা অন্য জায়গা থেকে নর্মাল কি কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। দেখো অ্যানালাইসিস থেকে যদি আমি এবার বলি যে খুব হার্ড হার্ড কোশ্চেন জিজ্ঞাসা করবে, মানে তোমাকে হয়তো বললো যে তুমি বলজানো ওয়েস্টার থিওরামটা বলো, কথা কথা বলছি। তাহলে সেটা বলতে গেলে যে ইন্টারভিউ বোর্ডে যে স্যার থাকবে সেই স্যার ম্যাথমেটিক্সে খুব ভালো টিচার হতে হবে, যে টিচারের ওটা মনে আছে যে বলজানো ওয়েস্টার থিওরাম ফর সিকোয়েন্স, বা বলজানো ওয়েস্টার থিওরাম ফর সেট ইন আর। তো এই যে কথাবার্তাগুলো, মানে বেশি কঠিন কঠিন কোশ্চেন, আমি যে অত কঠিন কোশ্চেন জিজ্ঞাসাই করবে না, হয়তো নর্মাল যেগুলো নর্মাল ডেফিনেশন, সিকোয়েন্স কাকে বলে হঠাৎ করে একটা কোশ্চেন করলো, বা তোমাকে বড় যে বলতে পারে লিমিট পয়েন্ট কাকে বললো, বা হয়তো বললো ডেন্সিটি প্রপার্টি কি, বা হয়তো বললো আর্কিমিডিয়ান প্রপার্টি কি। এই যে ছোট ছোট কথাবার্তাগুলো যেগুলো ইনস্ট্যান্ট, যেগুলো সব মানুষের মোটামুটি মনে থাকে ম্যাথমেটিক্স সাবজেক্ট হলে, সেই ধরনের কোশ্চেনগুলো করতে পারে। সেটার আমি একটা প্ল্যানিং পরের ক্লাসগুলোতে করব। আমার টার্গেটই ছিল যে ইন্টারভিউর জন্য তোমরা ডাক পাও, তারপরে তারপরে আমরা প্ল্যানিংটা করি। না একদম ছিঁড়ে খাচ্ছ যে কতজন যে ফোন, আজকে কেন ক্লাস হবে না, রবিবার দিন হচ্ছে, আজকে তো করার কথা, আপনি কেন করলেন না, এ করলেন না, আগের সপ্তাহে করিনি। তাই আগের সপ্তাহে স্যার পুজো ছিল আরেকটা রে একটু বাবা। রিকোয়েস্ট করব। স্যার আরেকটা একটু রিকোয়েস্ট করব। হ্যাঁ, মানে এটা তো পসিবল না যদি আপনাকে বলি যে স্যার আমাদের কয়েকটা টপিক বলুন যে যেখান থেকে আমরা ভালো করে ডেমো প্রিপারেশন করব, সেটা কখনোই পসিবল না। মানে আপনি হয়তো আপনার পছন্দের কয়েকটা টপিক বললেন, এবার সবাই যদি ওটা প্রিপেয়ার করে নেয় তখন, তাহলে আর ইউনিক তাছাড়া কি হবে অনেক না, সময় ইউনিক না, হবে না। সেটা কখনোই হবে না। হ্যাঁ, মানে আমি জাস্ট একটা রিকোয়েস্ট করছি, মানে যে যদি কিছু ভালো টপিক, মানে ভালো জোন আপনি বলে দেন যে এই জোন থেকে করতে পারো, এবং দু একটা জাস্ট একটু ওই খুব শর্ট টাইমের মতো, শর্ট টাইমের মধ্যে মানে আপনি জাস্ট একটু দেখিয়ে দিলেন যে এরকম ভাবে তোমরা ট্রাই করতে পারো। এটা মানে সত্যি কথা বলতে কি স্যার, আমাদের এটা তো মানবেন যে কয়েকটা জেনারেশন পুরো ধসে গেছে একদম। হ্যাঁ, এবার আমাদের না আছে সেই এক্সপেরিয়েন্স, এবার আমরা ধরুন প্রাইভেট স্কুলে পড়াচ্ছি, কিন্তু ওই মোমেন্টে, টেনশনের মোমেন্টে মানে কি যে করব, মানে সত্যি কথা মাথা কাজ করছে না। আমিও স্যার 8-9 বছর ধরে একটি ইংলিশ মিডিয়াম 11-12 অব্দি পড়াচ্ছি একটি স্কুলে, কিন্তু আমার এখন হাত পা কাঁপছে। মানে আপনার সাথে যে আমি কথা বলছি তাতেও মনে হচ্ছে আমার হাত গলা পা, কাঁপছে আর এটা কি। এটা খুব নর্মাল ব্যাপার। এই জায়গা থেকে কি করে ওভারকাম করতে হবে সেটা আমি আগের দিনও তোমাদের বলছিলাম, তো আজকেও আমি সেইভাবে হ্যাঁ স্যার, আমি ভাবাচ্ছি। সেটা দেখেছি ক্লাসটা, এবং হুম। মানে মানে থ্যাঙ্কস টু ইউ, আপনার ক্লাসটা করেই আমি সেই সাহসটা পেয়েছি যে না, পরীক্ষাটা দেই। মানে সত্যি কথা, কারণ আমি হচ্ছি স্ট্যাটিস্টিক্সে এমএসসি। এবার আমাকে ওই 1 মাসের মধ্যে গ্র্যাজুয়েশনের ম্যাথ কমপ্লিট করতে হয়েছে, আর বাকি 7 দিনে আমি এমএসসি ম্যাথটা ট্রাই করেছিলাম, কিন্তু ভালো করে পারিনি, ফলে তো তুমি ইলেভেন তুমি টুয়েলভে কি আমার প্রথম ওই। থেকেই ছিলে, ক্লাস করেছো? হ্যাঁ স্যার, আমি প্রথম থেকেই করেছি, আমি জুমে অনলাইনেও করেছি, কিন্তু যখন একদম প্রথম দিকে শুরু করতাম অনলাইন ক্লাস আমি কিছু বুঝতে পারতাম না। আমি আপনার রেকর্ডিং, তখন আমি জুম থেকে বেরিয়ে যেতাম মানে টেনশনে, কিন্তু আপনার প্রতিটা ওই অ্যাপে গিয়ে আপনার পুরোনো ক্লাস দেখে 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 এবং প্রতিটা রেকর্ডিং দেখে দেখে আমি যেটুকু শেখার শিখেছি। হ্যাঁ, মানে সত্যি কথা বলতে মানে আপনার অবদান অনস্বীকার্য, এবং আপনি যেভাবে বোঝান এবং যেভাবে সাহস দেন সেটা একটা বিশাল প্রাপ্তি। এবং সেখান থেকে মানে কোনো রকমে করেছি অ্যাটেম্প্ট। 11-12টা আমার খুব একটা ভালো হয়নি। 9-10 একদম মানে তাড়াহুড়োর মধ্যে কিছু একটা বাজে ভুল করে এসে, যাই হোক, মানে ওটা ওটা সবার তাও সবার আপনি হতো। যেভাবে কাট অফ বলেছেন, হয়তো ঠাকুরের ঈশ্বর আশীর্বাদে যে মানে ডাক পেয়ে গেল, পেয়ে যেতে পারি। তো এখন মনে হচ্ছে জীবনের শেষ সুযোগ, তো মানে হারাতে চাইছি না আর কি, যেটুকু নিজের বেস্টটা হুম, দেওয়ার। একদম। তারপর যা কপালে আছে, ঈশ্বর যা লিখে রেখেছে সেটা হবে পরের ব্যাপার। মানে সেই জন্যই স্যার রিকোয়েস্ট করছি, এবং আমার মনে হয় আমার মতো এরকম ভর্তি যারা আজকে শুনছে তাদের ম্যাক্সিমামই তাই বোধহয়।
তো স্যার মানে সেই দিকে একটু যদি একটু আপনি গাইড করে দেন, এই জন্যই সেই আবদারও বলতে পারেন, রিকোয়েস্ট তো অবশ্যই, যে জাস্ট দু একটা টপিক নিয়ে যে তোমরা এইভাবে ট্রাই করতে পারো। ঠিক ধরো এরকম 3 থেকে 4 মিনিট তোমাদের টাইম, এইভাবে স্টার্ট করবে, এইভাবে শেষ করবে, মানে জাস্ট মানে আপনিও ডেমোর একটা ডেমো দিলে আর কি, না, সেটা 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 আমাদের করব। পক্ষে খুব সেটা আমি উপকারী আমি হয়। তোমাদেরকে বারবার বলছি যে রেজাল্টটা বেরিয়ে যাওয়ার পর দেখো অনেকে হয়তো আহ, এমন আছো যারা চান্সই পেলে না, তারাও ইন্টারভিউর জন্য প্রিপারেশন বর্তমানে নিচ্ছ। তো রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর তখন হুম হুম। অনেকটা ফিল্টার হয়ে যাবে। তারপর তুমি হ্যাঁ নিজেও হ্যাঁ হ্যাঁ। নিজের প্রতি কনফিডেন্সটা পেয়ে যাবে যে না, আমি তো চান্স পেয়ে গেছি, এবার আমি হুম হুম। লাইফের লাস্ট পড়াটা পড়ে নেই, লাইফের লাস্ট পড়া। একদম একদম। কারণ এরপরে হুম আর হুম। পড়বো কিনা তুমি নিজেও জানো না, না না এরপরে না, আর ছেলে সেটাই। মেয়েদেরকে পড়ানোর জন্য যা লাগবে। সেই জন্য যে লাইফের লাস্ট পড়া পড়ার জন্য সেই 15 দিন সুযোগ পাবে, সেই 15 দিনই লাইফের লাস্ট পড়া পড়বে, কিন্তু সেই ইন্টারভিউর জন্য কোয়ালিফাই করেছো কিনা তার উপর নির্ভর করে। তো আজকেও আচ্ছা একটা প্ল্যানিং করছি, দেখো প্ল্যানিংটা হয়তো পছন্দ হবে, পছন্দ স্যার হয়ে আচ্ছা গেছে, আচ্ছা। পরপর স্যার বলছি। বলো। স্যার প্লিজ একবার ক্লাস 9, 10 আর 11, 12 কাট অফটা একটু বলবেন, একটু দেরিতে জয়েন করে ফেলেছি আর কি, দেরি হয়ে গেছে আমার একটু। 11-12 কাট অফ তুমি রেজাল্ট পর্যন্ত ওয়েট করো, রেজাল্টটা হয়ে যাক না বাবা, চিন্তা করছো কেন? ঠিক আছে, ওকে। শোনো, যে জায়গাগুলো নিয়ে একটু প্ল্যানিং করার জন্য আসলাম সেটা হচ্ছে যে আমি শুরুতে তোমাদেরকে বলি যে ইন্টারভিউতে যে মোটামুটি একটা টেন্টেটিভ, নট এক্সাক্ট, টেন্টেটিভ মার্কসগুলো কি হতে পারে। আমার কেন যেন মনে হয়েছে যে আমি অনেকগুলো তোমার ইউটিউব থেকেও দেখলাম যে কেমন কেমন ভাগ হতে পারে, এটা এক্সাক্ট নয়। 10-এর মধ্যে যেহেতু ইন্টারভিউ মানে অনেকটা, তো সেই ইন্টারভিউর ভাগটা কেমন সেগুলো নিয়ে আগে শুরুতে বলি। দেন দেন কেমন কোশ্চিন আসতে পারে, কি কি কোশ্চিন আসতে পারে, যেগুলো নর্মাল নর্মাল কোশ্চিন যেগুলো খুব দরকার সেই জায়গাটা বলি, সাবজেক্টে ঢুকবো না হয়তো। তো ডেমনস্ট্রেশন করতে গেলে আমি যদি 10 নম্বর যদি বলি, তাহলে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 10 নম্বরকে যদি আমি মোটামুটি এইভাবে যদি ভাগ করি, যে এরকম করে ভাগ করা হয়েছে, যেখানে প্যারামিটারটা কি না, প্রথমেই তোমার প্রেজেন্টেশন, আমি শুরুতে এটা বলছি, তারপরে আমি আস্তে আস্তে সাবজেক্টে ঢুকছি। তো তোমার প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন মানে তুমি, এটা ডেমোর কথা বলছি কিন্তু বারবার বলছি যে ডেমো ক্লাস করার জন্য আমার কি কি দরকার। তো ডেমোতে আমি যে কোনো একটা ক্লাস ডেমো করতে গেলে তোমার ফার্স্ট ইমপ্রেশনটা খুব দরকার। তো সেই ফার্স্ট ইমপ্রেশনটা তুমি তৈরি করতে পারছো কিনা এটা খুব দরকার। কাদেরকে পড়াচ্ছ তুমি ওখানে, ইন্টারভিউয়ার যারা আছেন উনাদেরকে পড়াচ্ছ, অর্থাৎ তুমি এমন একটা পার্সনদের পড়াচ্ছ যারা অলরেডি অনেক নলেজ নিয়ে তৈরি হয়ে আছে, তাদের পড়াতে গেলে ভয় লাগবে। সেই ভয়টা কিন্তু সাময়িক, আর যদি শুরুটাই যদি ভুল করো, শুরু ভুল করার কথা বলছি, আমি যখন বিএডে আমি কিন্তু অনেক পড়িয়েছি, ঠিক আছে, যেমন তখনও পড়াতাম। তো বিএড করলাম, স্কুলে চাকরি পাওয়ার পর বিএড যখন করলাম, সেই বিএডের যদি কথা বলো তাহলে আমি তোমাকে উত্তর দিচ্ছি, আমার হয়তো এই ক্লাসে থাকতেও পারো। তো বিএডে করতে গেছি, সেখানে দেখছি যে যে পড়াচ্ছে আমার একজন ছাত্রী আছে ওখানে, সে অ্যাজ এ পার্ট টাইম হিসাবে ছিল, তার নাম হচ্ছে ইন্দ্রাণী। তো ইন্দ্রাণী ছিল, ইন্দ্রাণী ক্লাসও করেছে, আমার ক্লাস ক্লাস করে। তো ওখানে গিয়ে যখন ইন্দ্রাণী ওরা আছে, ওদের ওদের সামনেই কিন্তু আমাকে ডেমো দিতে হবে, বা আরও ম্যাডাম ছিল, ম্যাডামদের সামনে ডেমো দিতে হবে। কিন্তু ডেমো দেওয়ার জন্য যখন ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড নয় তার পরিবর্তে আমাদের হোয়াইট বোর্ড দেওয়া হয়েছিল। তো হোয়াইট বোর্ডে যে ফার্স্ট অক্ষরটা লিখবো, ওটা তো লিখে তারপর তো শুরু করব, সেই অক্ষরটাই লিখতে পারছি। আমার খালি বারবার খালি মুছতে ইচ্ছা করছে যে আগে আমি এটা মুছে নেই। তো ফার্স্ট যে লেটারটা লিখবো সেটা লিখতে পারছি না, যখন লিখতে শুরু করলাম তখন বেটার হলো। তো লিখতে শুরু করতে হবে, না হলে কিন্তু ভয় পাবে, যে মনে হচ্ছে যেন প্রথম লেটারটা লিখবো, সেটা যদি অপরিষ্কার হয় নাম্বার হয়তো দেবে না। মানে এই যে ভীতিটা, এই ভীতিটা তোমার অটোমেটিক্যালি কেটে যাবে যদি শুরুটা করো, শুরু তোমাকে করতে হবে। আর কি সমস্যা হয়, প্রথম লেটার লিখেছো আর দিয়ে ফার্স্ট লেটারটাই বানান ভুল লিখেছো, না হলে একটু উল্টোপাল্টা হয়েছে। উল্টোপাল্টা কখন হবে, তুমি কোনো দিন, আজকে আমি তোমাদেরকে স্মার্ট বোর্ডের কথা বলছি, এই স্মার্ট বোর্ডটাতে তুমি দেন যদি কোনোদিন টাচ না করে যদি লিখতে যাও, তোমার হাতের লেখা যতই ভালো হোক না কেন, তুমি লিখলেই দেখবে যে প্রথম লেটার একটু আঁকা বাঁকা হয়ে গেছে, এ লিখতে যাচ্ছ ভুলভাল হয়ে গেছে। অর্থাৎ আমার এটা অভ্যেস থাকলে তবেই পারফেক্ট হবে। তো হোয়াইট বোর্ডের ক্ষেত্রেও তাই, তোমাদের কিন্তু হোয়াইট বোর্ড দিতে পারে
ডেমো ক্লাসের জন্য, না হলে ব্ল্যাকবোর্ড, স্মার্ট বোর্ড তো দেবে না, তাহলে ব্ল্যাকবোর্ড থাকতে পারে, তাহলে চকটাকে ঠিকঠাক করে লিখতে পারছো কিনা সেটার জন্য অভ্যেস করতে হবে, না হলে হোয়াইট বোর্ড দেবে। তো এটা প্রথম ইনস্ট্যান্ট ইমপ্রেশনটা হয়। তো যাই হোক, আমি ডেমোতে যেটা আছে সেটা প্রথমেই বলি যে আমার ক্লাস দিতে গেলে আমি যদি মার্কস ডিস্ট্রিবিউশনগুলোকে এইভাবে বলি, তাহলে প্রেজেন্টেশন শুরুতে যখন করছো তখন পরিষ্কার উচ্চারণ তোমার হচ্ছে কিনা, তোমার কনফিডেন্স আসছে কিনা, বডি ল্যাঙ্গুয়েজটা ঠিকঠাক আছে কিনা, সেটা দেখেই হয়তো 2 নম্বরের মতো। কন্টেন্ট, যে কন্টেন্টটা তুমি নিয়েছো সেই কন্টেন্টটা আমি এটা পরেও আলোচনা করছি, যে বিষয়টাকে ভালোভাবে বোঝানো আর ভুল তথ্য না দেওয়া। তো ভালোভাবে বোঝানোর কথাটি মানে কি, যে আমি বারবার তোমাদেরকে বলি যে ডেমো ক্লাসে কন্টেন্ট এমন হওয়া উচিত যে কন্টেন্টটা কনক্লুশন টানা যাবে, অর্থাৎ 5 মিনিটের মধ্যে লাস্ট পর্যন্ত কনক্লুশন টানা যাবে। অর্থাৎ এমন কোনো লেকচার দিও না ডেমো ক্লাসে যে তোমার আধ ঘন্টা বাদে তুমি কনক্লুশনে ঠেকবে, আধ ঘন্টা বাদে তুমি বাড়ির কাজ দেওয়ার মতো তোমার কন্টেন্ট আসবে। কারণ লাস্ট পর্যন্ত কনক্লুশন যদি না টানো, অনেক লেন্দি যদি হয়ে যায়, তাহলে তোমাকে একটা সময় স্যার বা ম্যাডাম বলবে যে ঠিক আছে তুমি তাহলে চলে আসো। এই যে চলে আসো, এটা মানে তুমি কনক্লুশন টানতে পারলে না, কতক্ষণ হয়তো দেখবে না, মেবি 2 মিনিট টাইম দেবে, 3 মিনিট টাইম দেবে, তার বেশি দেবে না। তো আমি চাইছি যে এমন একটা টপিকস তুমি নাও, যদি তুমি এ প্লাস বি হোল স্কোয়ার শেখাতে ইচ্ছা করে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তুমি শেখাচ্ছ, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে সেটা শেখাতে গেলেও কিন্তু আগে এ গুণ এ কত, বা আগে 2 গুণ 2 কত, 2 স্কোয়ার, 3 গুণ 3 কত, 3 স্কোয়ার, 4 গুণ 4 কত, 4 স্কোয়ার, তাহলে এ গুণ এ কত, এ স্কোয়ার, এ প্লাস বি গুণ এ প্লাস বি কত, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারকে তাহলে আমি এ প্লাস বি গুণ এ প্লাস বি এবার গুণ করে ওদেরকে দেখিয়ে দেবো। এইবার ওটার কনক্লুশন টানো, কারণ আমি যদি কনক্লুশন না টানি, টিচারদের যে স্যার ম্যাডাম থাকবে ওনাদেরকেও একটা হোমওয়ার্ক দেওয়া, বা আমি ওনাদেরকে স্টুডেন্ট হিসেবে ভাবছি ওনাদেরকে হোমওয়ার্ক দেওয়া, ওই হোমওয়ার্কটা দিয়ে আসতে হবে যে এটা তাহলে বাড়ির কাজ থাকুক, নেক্সট দিন তাহলে আমরা ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে অঙ্কগুলো করার চেষ্টা করব। এই যে লাস্ট কনক্লুশনটা সেটা দরকার, ওই জন্য একটা ছোট্ট টপিক চুজ করবে, সেটার ভুল যেন কোনো তথ্য না থাকে। এই টপিকসটা তোমার এমন হবে যেন শুধুমাত্র, আমি চাইছি যে এমন টপিক চুজ করো শুধুমাত্র ম্যাথমেটিক্সের স্যারই ভালো বুঝতে পারছে আর বাকি যে স্যাররা আছেন ওনারা বুঝতে পারছেন না, এটা যেন না হয়, সবাই বুঝতে পারছে, তোমার পড়ানো দেখে সবাই বুঝতে পারছে, এরকম টাইপের একটা টপিক চুজ করো, যে টপিকটা তুমি বোঝানোর মতো ক্ষমতা তৈরি হয়েছে। হঠাৎ করে মাঝখান থেকে কোনো টপিক করলে একটু সমস্যাই হবে। তো 3 মার্কস যদি তোমার এটা ভালো কন্টেন্ট থাকে তার উপর। টিচিং মেথড মানে তুমি কিভাবে কোশ্চেনিং করছো, কেমন এক্সাম্পল দিচ্ছ, আর স্টুডেন্টের সঙ্গে কিভাবে ইনভলভ হচ্ছ, যে তাদেরকে কোয়ারি করা, হঠাৎ করে একটা নাম জিজ্ঞাসা করছে রাহুল, তাহলে তুমি বলো ঠিক বুঝতে পারছো তো, ক্লিয়ার তো, এনি কোশ্চিন জিজ্ঞাসা করো। আর এই যে কথাগুলো বলা, সত্যি কি বুঝতে পেরেছো, ঠিকঠাক বুঝতে পেরেছো, রাহুল ঠিক আছে তো, ও ধরো হ্যাঁ না কিছু একটা বললো, না এই সামান্য জিনিসটা বুঝতে পারলে না, আচ্ছা দাঁড়াও আমি আরেকবার বলে দিচ্ছি। তো এই যে 2-3 বার করে ইনভলভ করছো, ওদেরকে যে এঙ্গেজ করে রাখছো, এই জিনিসটাও কিন্তু দেখবে। কিন্তু এই টিচিংটা কিন্তু নিজস্বতা, বলছি বারবার বলেছিলাম যে নিজের মতো করে। তো এর জন্য হয়তো 2 মার্কসের মতো একটা দেবে বোর্ড ওয়ার্ক। এই বোর্ড ওয়ার্কটা ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ডে যারা আছো তাদের ক্ষেত্রে একদম নিট হওয়া উচিত, মানে ঝরঝরে হওয়া উচিত, ফাঁকা ফাঁকা, স্পেলিং মিস্টেক যেন না হয়, স্পেলিং এরর ফ্রি যেন হয়, স্ট্রাকচারাল মানে কি, অনেক সময় আমরা যখন বোর্ড ওয়ার্ক করি, তো বোর্ড ওয়ার্ক করতে গিয়ে তুমি হয়তো কোনো একটা কিছু লিখলে এখানে, বলছো কিছু স্নিগ্ধা, বলছো, কি বলছো বলো। শোনো, তো বোর্ড ওয়ার্ক যখন করবে, তা আমি কেন বোর্ড ওয়ার্কটা স্ট্রাকচারাল কেন কথাটা বললাম, মানে যে ল্যাঙ্গুয়েজটা লিখবে, তারপরে যখন যাই শুরু করো না কেন, যে কোনো কিছু একটা ধরো কোনো কিছু পড়াচ্ছ, তুমি যদি মনে করো যে আমি নর্মাল একটা টপিকস, হঠাৎ করে মনেও হচ্ছে না যে কোন টপিক্সটা পড়াতে হবে, তুমি যদি মনে করো যে আমি দ্বিঘাত সমীকরণ কিছু পড়াতে চাই, বা যে কোনো জিওমেট্রির কোনো একটা কিছু, জ্যামিতির কিছু প্রকারভেদ তুমি পড়াচ্ছ, কথা কথা বলছি যে তুমি হয়তো যে ত্রিভুজ কত প্রকার,
তা ত্রিভুজ কত প্রকার, তাহলে তার ক্ষেত্রে যে ত্রিভুজ কথাটি এখানে লিখলে, লেখার পর তারপর একটা চার্ট তৈরি করে দিলে, তার মানে তোমার হাতে এখানে থাকলো যে ত্রিভুজ কত প্রকার, সেইগুলোকে আমি একটা ত্রিভুজ কত প্রকার, তাহলে ত্রিভুজের প্রকারভেদ তুমি বলবে। বলার সময় আমি বলছি স্ট্রাকচারাল করবে। স্ট্রাকচারাল করবে কোন সেন্সে বলছি, যে এদের আবার দুভাগে ভাগ করে দেবে। দুভাগে ভাগ করলে, দুভাগে ভাগ করে দেওয়ার পর বলবে যে বাহু ভেদে ত্রিভুজ হতে পারে, আবার কোণ ভেদে ত্রিভুজ হতে পারে। তাহলে এখানে তুমি শুরু করলে যে বাহু ভেদে কি হয়, বাহু ভেদে ত্রিভুজ। এখানে তুমি বললে যে কোণ ভেদে ত্রিভুজ কি হবে, তাহলে কোণ ভেদে ত্রিভুজ। বাহু ভেদে ত্রিভুজ আবার 3 প্রকার, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে বলছি। এইটাকেই বলা হচ্ছে স্ট্রাকচারাল। তাহলে বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার, তার মধ্যে তোমার পড়ছে সমবাহু ত্রিভুজ, তুমি পাচ্ছ হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আর এইদিকে পাচ্ছ হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজ হলো। তুমি কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার, কোণ ভেদে ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তারপরে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, তারপরে একটা বললে স্থূলকোণী ত্রিভুজ। ধরো এখানে স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। এটা বলে নেওয়ার পর তার প্রকারভেদগুলো বিভিন্নভাবে বললে, যেমন কোনো একজন বাচ্চাকে যদি বলো ত্রিভুজ কাকে বলে, সে কিন্তু বলতে পারবে না। তাকে তুমি ইন্টারেস্ট দিচ্ছ কিরকম, যে ত্রিভুজ কাকে বলে। সে যখন বলবে, একজন দুজনকে তুমি জিজ্ঞাসা করলে তারা বলবে, দেখবে যে ত্রিভুজের 3টি বাহু আছে তাকে ত্রিভুজ বলে। ক্লাস 9-10 লেভেলের ছেলে মেয়েগুলো তাই বলে যে স্যার ত্রিভুজ কাকে বলে। যখনই আমি জিজ্ঞাসা করব, সে উত্তর দেবে স্যার যে ত্রিভুজের। আমি যে ত্রিভুজের ওই ত্রিভুজটা কাকে বলে, বলছে স্যার যে ত্রিভুজের 3টি বাহু থাকে তাকে ত্রিভুজ বলে। আমি বলছি তাই নাকি, তাহলে বলো তো রে বাবা, এটা তাহলে 3টে বাহু আছে, এটা ত্রিভুজ বলে? তখন না না স্যার এরকম না, এইভাবে করে এইভাবে জয়েন হতে হবে। তার মানে যে ত্রিভুজের, ওরা দেখবে ওই ত্রিভুজ কাকে বলে সেটাই বলতে পারবে না। এটাতে ওদের মধ্যে ইন্টারাকশন শুরু হবে, যে একজন বললো এটা, আরেকজনকে আমি যখন জিজ্ঞাসা করলাম সে এরকম করে বলবে। কিন্তু সমস্যা হচ্ছে কোথায়, ডেমো ক্লাসে তো এত কিছু জিজ্ঞাসা করার জায়গা নেই। ডেমো ক্লাসে যখন তুমি স্যারকে বলবে স্যার ত্রিভুজ কাকে বলে, বা কাউকে একটা কিছু জিজ্ঞাসা করবে, উত্তর না দিলেও বলবে আচ্ছা তাহলে আমি বলে দিচ্ছি। আচ্ছা বলতে পারলে না তো, তাহলে আমি বলে দিচ্ছি। তাহলে শুধু 3টি বাহু থাকলে হবে না, সেই 3টি বাহু একই তলে থাকতে হবে, সমতলিক হতে হবে। আর কি, সীমাবদ্ধ হতে হবে। সীমাবদ্ধ হতে হবে মানে কি, ফাঁকা দিয়ে যাবে না, এরকম রাখা যাবে না। তাহলে এটা দিয়ে বেরিয়ে যেন না যায়, তাহলে সীমাবদ্ধ হতে হবে, সীমাবদ্ধ। আর কি হবে, 3টি বাহু একই তলে থাকবে। এবার যখন ত্রিভুজ কাকে বলে বলতে পারলে, তারপরে আবার চতুর্ভুজের ক্ষেত্রে এই বাহু ভেদে ত্রিভুজ যখন বললে, এবার দেখবে সমবাহু ত্রিভুজ কাকে বলে। উত্তর তখন সঙ্গে সঙ্গে বলবে সমবাহু ত্রিভুজ মানে জানো তো, নামের সঙ্গে মিল আছে, মানে যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান, তাহলে সমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজ, তাহলে যে ত্রিভুজের একটি বাহু সমান নয়। সমদ্বিবাহু, দ্বি মানে 2, তাহলে যে ত্রিভুজের 2টি বাহু সমান, তাহলে সমদ্বিবাহু। ঠিক একই রকম ভাবে এইভাবে ডেমো, তুমি যাই টপিকস নাও, ত্রিভুজ কাকে বলে তার প্রকারভেদ, এটাও একটা টপিক। এই টপিকসটা যদি তুমি ডেমনস্ট্রেশন করো, 4জন টিচার থাকলে 4জন টিচার খুশি হবে। আর ম্যাথমেটিক্সের একটা হার্ড টপিক, যে টপিকগুলো তুমি জানো না, ডিভিজিবিলিটি কোনো কনসেপ্ট দিয়ে করতে চাইছো, তো ম্যাথমেটিক্সের টিচারই বুঝতে পারবে, বাকিগুলো বুঝতে পারবে না। তুমি এমন একটা টপিকস চুজ করবে যেটা স্পষ্ট সহজ একদম টপিকস হয়, সবাই বুঝতে পারে, এরকম টাইপের টপিকস হয়। তো সেই টপিকসগুলো কি হতে কোশ্চেন পারে না ছিল, হতে পারে সেটা আমি তোমাদেরকে বলবো আরো। বলো। বলছি যে স্যার এই পুরো যেটা লিখতে হবে সেটা পুরো বাংলায় করতে হবে? বাংলায় লিখলে বাংলায়, ইংরেজিতে লিখলে ইংরেজিতে, যাই করো না কেন যেমন ভাবে লিখছো সেটা। তাহলে টপিকস কি সিলেক্ট করেছো তার উপর নির্ভর করছে। তুমি যদি 9-10 লেভেলের 5, 6, 7, 8, 9, 10 লেভেলের টপিকস চুজ করো তো বাংলায় লেখো, বাংলা যেহেতু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। যদি তুমি 11-12-এর টপিকস চুজ করো সেটা ইংরেজিতে লিখতে পারো। অনার্সের টপিকস হলে অবশ্যই ইংরেজিতে লিখবে, কারণ অনার্সে বাংলায় আমরা পড়ি না। আমি এই টার্মটা আমি যখন বাংলা লিখতে যাচ্ছি তখন আমি হজবরল হয়ে যাচ্ছি, মানে ঘেটে ফেলছি। ইংরেজিতে লিখতে বললে আমি ঠিক লিখে দিতাম,
এটা নিয়ে কোনো ধরো আমি সমস্যা হবে না। কমপ্লেক্স নাম্বার চুজ করলাম, এবার কি কোনটা লিখবো? কমপ্লেক্স নাম্বার তুমি ইংরেজিতে লিখতে পারো। কমপ্লেক্স নাম্বারে আর্গুমেন্টটা বাংলা টার্মের থেকে ইংরেজি টার্ম ভালো, কারণ আর্গুমেন্ট বাংলায় লিখবে ওর তো টার্মটার তো অরিজিনটাই হচ্ছে ইংরেজি, তাহলে আর্গুমেন্ট, অ্যাম্পলিটিউড, মডিউলাস এগুলো ইংরেজিতে লেখা ভালো। আর ইংরেজিতে লিখলে টিচার অখুশি হবে তা না, টিচার খুশি হবে। ওকে। কিন্তু ওখানে তো সবাই প্রফেসররা থাকবে, বা ওই জন্যই জিজ্ঞাসা করলাম না, যে ওর ওর তুমি পড়াচ্ছ তো, তুমি স্কুল লেভেলের বাচ্চাদেরকে পড়াচ্ছ, সেই ভেবে পড়াচ্ছ। তো বাংলায় লিখলে, বাংলায় যাই করো না কেন মিক্সড আপ করতে পারো, বাংলা ইংরেজি মিশিয়ে লিখছো, নো প্রবলেম। তোমার টার্মগুলো তুমি ব্রেকেটে লিখছো। তুমি ধরো কথা কথা বলছি ত্রিভুজ, ত্রিভুজ বুঝলে না, ব্রেকেটে লিখে ট্রায়াঙ্গেল। ত্রিভুজের ভাগ হিসাবে যেগুলো লিখছো তুমি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল করে দিল। ইকুইলেটারাল সমদ্বিবাহু যদি হয় তাহলে তোমার আইসোসেলস, যেগুলো যেগুলো আছে, কিন্তু লিখতে হবে। বানান ভুল লিখলেও তো আবার সমস্যা, সেই জন্য আগে থেকে ঠিক করে নাও। তাহলে আমি ওই জন্য লিখেছি যে বোর্ড ওয়ার্কটা মাস্ট, বোর্ড ওয়ার্কটা খুব স্ট্রাকচারাল যেন হয়। বোর্ড ওয়ার্কটা ঠিকঠাক করে করতে গেলে আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলি, বোর্ড ওয়ার্ক করার সময় শুরুতে না যে আজকের বিষয় কি এটা লিখবে, সাবজেক্ট, সাবজেক্ট লিখবে, আর একটা সাইডে ডেটটা লিখবে, টাইম। তাহলে ডেট, কোন ডেট আজকে, যে ডেটটা লিখছো সেটা লিখবে। তাহলে আজকে কী ডেট রে বাবা, তাহলে ডেটটা তুমি লিখে দিলে। তারপর তুমি বিষয়টা লিখলে, তাহলে সেই বিষয়ের আবার কি হয় যে বলে সাবজেক্ট, মানে ওর সাবজেক্টের সাব, যে আমার এই বিষয়ে অনেকগুলো টপিকস আছে। আজকের বিষয় হচ্ছে আমি তোমাদের জ্যামিতি পড়াবো, এই জ্যামিতির অনেকগুলো পার্টের মধ্যে আমরা আজকে শুধু ত্রিভুজটাকে চিনে নিই, শুধু ত্রিভুজ চিনে নিই। আর পরের দিন তোমাদের চতুর্ভুজ বলবো, ত্রিভুজের পরে তারপরে তুমি চতুর্ভুজ যেই পেয়ে গেলে এবার পঞ্চভুজ হতে পারে। ওদেরকে যখন বোঝানো হয় না, আমি যখন পড়াই আমার স্টাইলটা এরকম যে ত্রিভুজ কাকে বলে, আমি জানি অনেকে বলতে পারবে না, তাহলে আমি ওদেরকে বললাম যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে ত্রিভুজ বলে। বলো তো বাবা, চতুর্ভুজ কাকে বলে, উত্তর চলে আসবে। না পারলে বলবো চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে চতুর্ভুজ বলে। এইবার আমি বললাম পঞ্চভুজ বলো, কেউ বলতে পারলো না। আবার দুই একজন বললো যে হ্যাঁ, পাঁচটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে পঞ্চভুজ বলে। এবার অষ্টভুজ, নবভুজ, ন্যানোভুজ, এনভুজ ফটাফট করে বলবে, সবাই বলবে, মনে হচ্ছে রিদিমে চলে এসছে, রিদিমে চলে এসছে, কারণ ওকে আমি ত্রিভুজ বুঝিয়ে দিয়েছি, বারবার বলেছি, লিখেও দিয়েছি। তারপরে যখন পঞ্চভুজ বলছি, ষষ্ঠভুজ বলছি, সপ্তভুজ বলছি, দ্বাদভুজ বলছি, মানে যে ভুজ, যাই ভুজ হোক না কেন, দেখবো ফটাফট ফটাফট করে বলে দিচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে মাথা ঢুকলো, হ্যাঁ বুঝলো। এটা এটা এমন স্টাইলে পড়াবে যেন ওরা বুঝতে পারে, সোজা কথায়। নেক্সট স্যার চলে আসো, স্যার বলো। স্যার হুম। স্যার বলছি, তুমি ত্রিভুজ বললেন, তো সংখ্যাটা কি বলে লিখতে হবে? সংখ্যাটা লিখতে গেলে সমস্যা হবে। ত্রিভুজের সংখ্যা যদি লিখতে শুরু করো তাহলে লিখতে পারো যে ত্রিভুজ কাকে বলে, যখনই তুমি লিখবে এবার কি হয়, কত বড় তো, যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র যখন লিখলে কিন্তু সেটা আবার কি বলে, ডিকটেট করে করে লিখবে, ডিকটেট করে করে, কিন্তু এটা টাইম সাপেক্ষ। সেই জন্য মুখে বলে দিতে না পারো। স্যার, যেহেতু এখানে সময়টা হয়তো 2 থেকে 3 মিনিট দেবে, তাহলে স্যার আমি লিখে তো আমি আর মানে পড়াতেই পারবো না। তাহলে তাহলে তুমি টপিক চুজ করবে কি, যে তাহলে আগের দিন তোমাদের কি পড়ালাম, ত্রিভুজ পড়ালাম, ত্রিভুজের সংজ্ঞা নিয়ে কারো সমস্যা নেই, ত্রিভুজ তো সবাই বুঝতে পেরে গেছো। ত্রিভুজ হচ্ছে তিনটি বাহু থাকতে হবে, তিনটি বাহু থাকলে হবে না, তারা সমতলিক হতে হবে। সমতলিক মানে বুঝতে পেরেছিল, সমতলিক মানে একই তলে আছে। ছবি দেখে বোঝাবে, সঙ্গে সঙ্গে বলবে বলো তো এটা কি ত্রিভুজ। আমি তোমাদের একটা নর্মাল উদাহরণ দিচ্ছি, বলো তো রে বাবা, তিনটি বাহু আছে, তিনটি বাহু থাকলে কি এটা ত্রিভুজ? তখন ওরা বলবে যে হ্যাঁ স্যার এটা ত্রিভুজই তো লাগছে। আচ্ছা এটা কি ত্রিভুজ? তো বলছে না স্যার এটা তো ত্রিভুজ নয়, এটা ত্রিভুজ নয়। এটা কি ত্রিভুজ? বলছে হ্যাঁ স্যার এটা ত্রিভুজ। তো এটা কেন ত্রিভুজ নয়? তো বলছে এটা ত্রিভুজ নয়, এটা তো ফাঁকা হয়ে গেছে। না স্যার, স্যার যেটা বলছিলাম যে আপনি যেটা বলছেন, এটা যখন আমরা স্কুলে পড়াই সেক্ষেত্রে ঠিক আছে, বাট ডেমো ক্লাসে কি আমি এরকম ডেমোতেও ভাবে করতে বলবে, পারবো? শোনো আমার কথা, শোনো আমার কথা শোনো। তাহলে এটা তখন ওদেরকে বলে, তাহলে ত্রিভুজ তখন হলো, বললে তুমি যে সমতলিক, তাহলে একই তলে থাকবে, এটা মানে সমতলিক। তা তিনটি বাহু থাকলে হবে না, সমতলিক হতে হবে। বলে শুরুটা করবে এইভাবে। তাহলে আগের দিন আমরা ত্রিভুজ নিয়ে বলে নিয়েছি, আর কোনো সমস্যা নেই। আমি না আজকে তোমাদের ত্রিভুজের প্রকারভেদ, ত্রিভুজ কত প্রকার সেইগুলো বলবো। তা ত্রিভুজ কত প্রকার যখনই বলতে শুরু করবে তাহলে আর এই চারটা করে দিলেই হয়ে গেল। কথা বুঝতে পারছো কি বলছি? যদি তোমার মনে হয় যে ত্রিভুজের সংজ্ঞা লিখতে গেলে, ত্রিভুজ বোঝাতে গেলেও একটা ক্লাস, সত্যি কথা বলতে একটা ক্লাস নয়, 5 মিনিট তো মিনিমাম লাগবে, তো ত্রিভুজের প্রকারভেদ বলে দেবে।
ত্রিভুজ কেমন দেখতে, এগুলো প্রকারভেদগুলো। স্যার আমি ধরুন ছকটা করে দিলাম, প্রকাশ করে দিলাম, এরপর জন্য আমি সভাপতি বলছি, এবার ওরও তার সংজ্ঞা হয়। হুম? ওটা স্যার কি মুখে বলে দিলে হবে নাকি ওটাকে লিখতে হবে? ওই ওদের যে সংজ্ঞাগুলো আছে, সমবাহু সমবাহু এগুলো বলছো, হ্যাঁ 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 হ্যাঁ। সমবাহু বলতে হবে। মানে আমি মুখে বললাম, মুখে পরে লিখতে হবে? মুখে বললে হবে না, বড় একটা আবার দরকার। ওই যে বলবে তুমি তো বড় আগ কম করেছো কিন্তু। না আমি যদি স্যার এইগুলোকে ধরুন সভাপতি বোঝাচ্ছি, না, আমি এবার কি ওদেরকে হয়, যেহেতু ত্রিভুজ মুখে বড়, বলেছি। দেখো আমি ধরে নিচ্ছি তুমি বড় আঁক করছো, বড় আঁক করাটা উচিত কেন, কারণ বড় আঁক করবে তার সঙ্গে ছবি আঁকবে, পারলে তুমি যদি ত্রিভুজ আঁকতে চাও তা পাটকাঠি দিয়ে মডেল তৈরি করে নিয়ে যাবে, যেটাকে বলা হয় টিএলএম। তা টিএলএম তৈরি করে নিয়ে গেলে, একটা পাটকাঠি দিয়ে তুমি টিএলএম তৈরি করে নিলে, না সেটাও স্যার করে দিতে। এক্ষেত্রে আমি যেটা বলছিলাম, ধরুন আমি বলছি ওদিকে সভাপতি বলছি, তো যেহেতু ত্রিভুজটা আমি আগে তুমি বলেছি, বলে ওদিকে আমি ইয়ে করলাম, লিখলাম না, শুধুমাত্র আমি চারটা বানিয়ে দিলাম যে কি ত্রিভুজগুলো হয়। এরপর আমি প্রত্যেকটা চার্টে প্রত্যেকটা ধরে ধরে এগোতে চাইছি। তো ফার্স্টে সভাপতি বুঝ, তো আমি সেক্ষেত্রে সভাপতি কাকে বলে সংজ্ঞা যদি লিখতে যাই তাহলে প্রচুর সময় যাবে। 2 মিনিট লেগে যাবে। সেক্ষেত্রে স্যার আমি শুধুমাত্র ছবিটা এঁকে দিয়ে যদি বুঝিয়ে দিই, সেক্ষেত্রে কি কার্যকরী হবে? লিখতে হবে, লিখতে হবে। এবার আমি কথা কথা বলছি যে আমার 5 মিনিটের মধ্যে আমি লিখতে পারছি কিনা একটু একটু দেখে নেবে, রেকর্ডিং রেকর্ডিং করে নেবে একটু নিজের মতো করে। এবার প্রশ্ন হচ্ছে, যদি 5 মিনিটের মধ্যে তোমার না হয় তাহলে কি হবে, পড়াতে পড়াতে বলবে যে ঠিক আছে তুমি তাহলে চলে আসো, অর্থাৎ তোমার প্রেজেন্টেশনটাই দেখলো। কথা বুঝতে পারছো কি বলতে চাইছি? কিন্তু আচ্ছা ত্রিভুজ কাকে বলে এটা লেখা উচিত, অবশ্যই সংজ্ঞা, সংজ্ঞা তুমি ওদেরকে বোঝালে না, সেটাও তো একটা সমস্যা। তো যে এটা জাস্ট একটা বলতে বলতে হঠাৎ করে ত্রিভুজ মনে হলো, ত্রিভুজ বললাম, ত্রিভুজ বলতে হবে এরকম কোনো কথা নেই, তুমি তোমার মতো করে চুজ করো। তা আমার প্রশ্ন হচ্ছে, যাই স্যার করো না কেন বড় একটা একদম ঝরঝরে হওয়া উচিত, স্পেলিং যেন মিস্টেক না থাকে, আর স্ট্রাকচারাল। এটা স্যার দেখলে আরেকটা যেটা বলছিলাম বড় করেছো তার জন্য 1 মার্কস হয়তো দেবে। আর স্যার, কনক্লুশন আর সামারি, আমি কনক্লুশন আর সামারি এটা কেন বলছি, যে লাস্ট পর্যন্ত আমি একটা কনক্লুশন টানবো, যে আমরা তাহলে আজকে কি শিখলাম, এটা মনে থাকবে তো, এই যে কনক্লুশন সামারি, তাহলে এর পরের দিনে তাহলে আমরা এই জিনিসগুলো করতে পারি, এবার ত্রিভুজের ধর্মগুলো বলতে পারি, বা যে কোনো একটা টপিক এরকম করতে পারি। এই যে কনক্লুশন সামারি টেনেছো তার জন্য হয়তো 1 মার্কসের মতো একটা ধার্য করা আছে প্রত্যেকটা স্টেপের জন্য। লাস্ট হচ্ছে ওভারঅল ইমপ্রেশন, তুমি যে ক্লাসটা করালে, তো অ্যানথিজম, তোমার কতটা অ্যানথিজম, ফ্লুয়েন্সি কতটা আছে, অ্যাটিটিউড তুমি কেমন দেখাচ্ছ, এই সমস্ত কিছুর ওপরও একটা মার্কস আছে। অ্যানথিজমটা মানে কি, লাউড অ্যান্ড, বলে না যে ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার, এটা বলতে হবে। অর্থাৎ এমন যেন না হয় যে তোমার কথা লাস্ট পর্যন্ত পৌঁছাচ্ছে না, সেটা যেন না হয়। অর্থাৎ তুমি মিনমিন মিনমিন করে কথা বলছো, ভয়েস তোমার বেরোচ্ছে না, মাইক লাগবে, সেটা যেন না হয়। তাহলে তোমার লাউড বলতে হবে, ক্লিয়ার বলতে হবে। আর এই ম্যাথমেটিক্সে হোক বা যে কোনো ব্যাকগ্রাউন্ডে হয়, আমরা সাধারণত কী করি, যে যখন পড়াই না, আমি যদি আজকে আস্তে আস্তে করে পড়াই, যেটা আগের দিন হয়েছিল, খুব আস্তে আস্তে নাকি পড়িয়েছিলাম, তার জন্য নাকি কেউ কেউ বলছিল, স্যার, একজন ইউটিউবে কমেন্ট করেছে, বলছে স্যার কিছু মনে করবেন না, ও কমেন্ট করেছে, কিছু মনে করবেন না যে আমি 2x স্পিডে দেখার পরও আপনার লেকচারটা খুব স্লো মনে হয়েছে। তা আমি বলছি, আমি তখন লিখেও ছিলাম অবশ্য, যে আসলে তোমার কাছে খুব একটা বেশি টাইম নেই, তো ওই জন্য তোমার স্লো মনে হয়েছে। আমি নিজেও ফিল করেছিলাম খুব স্লো বলেছিলাম। তার মানে কি, স্লো বলেছি মানে কি, আমি আস্তে আস্তে কথা বলছি। আর ফাস্ট বলবো মানে কি, কথাটাও স্পিড হবে, অনেক তাড়াতাড়ি হবে। লাউড অ্যান্ড ক্লিয়ার এই কথাগুলো কিন্তু বলতে হবে। একটা ক্লাসরুমে বর্তমান শিক্ষা ব্যবস্থা যা, 100 জন করে ছাত্র থাকে, এক একটা ক্লাসে 100 জন ছাত্রকে ট্যাকেল করা কিন্তু অত সহজ নয়। তোমার কথা যদি মিনমিন মিনমিন করে হয়, সে কোনো মতেই তুমি কন্ট্রোল করতে পারবে না। এবার সত্যি কথা বলতে, আমাদের স্কুলেও অনেকজন অবজেকশন করে যে ও ক্লাস করা যায় না, এরা এই করে ওই করে। আমি যখন ক্লাস করতে যাই, আমার কোনো অবজেকশন নেই, আমার ক্লাস তুমি ভালো লাগছে না, তোমাকে কিন্তু আমি বাইরে বের করে দেবো। 2-3টে ওয়ার্নিং দেওয়ার পর দেখি চুপ করে গেছে। তুমি ভালো লাগছে না, চুপ করে বসে থাকো, কিন্তু বাকিদের ডিস্টার্ব করছে কেন, বাকিদের ডিস্টার্ব করা তোমার কাজে না, না তুমি কেন বের করছো, কথা, এই কথা ছলে ওদেরকে থামিয়ে দেওয়া। তো এইগুলো তোমরা যখন পড়াবে তখনও এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো ইউজ করবে। মানে ওখানে যখন পড়াচ্ছো, তুমি তো টিচার রে বাবা, টিচার, তুমি ওদের ওদের ওরা তোমাকে অনুকরণ করছে, তাহলে তোমার কথাবার্তা মার্জিত হবে। ওরা অনুকরণ করছে মানে তুমি ওদের থেকে বেশি জানো, তা তুমি ওদেরকে থামাতে পারবে না, থামাতে হবে। ওই জন্য এই লাস্টের যে জায়গাটা, যে এটা একদম স্পষ্ট, যেটা বলেছিলাম যে কনক্লুশনটা তোমাকে টানতে হবে, কনক্লুশন টানতে হবে। আর লাস্ট হচ্ছে ওভারঅল ইমপ্রেশন,
তুমি কতটা এনথুজম দিয়ে তুমি করেছো, অর্থাৎ তোমার সেরা এনথুজমই দেবে ইন্টারভিউ বলে কথা, কিন্তু সেই এনথুজমটা কতটা ছিল, কতটা ফ্লুয়েন্সি ছিল, যদি গ্রামাটিক্যাল কোনো হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়, তো কত ফ্লুয়েন্টলি কথা বলতে পারছো, অ্যাটিটিউডটা তোমার কত ছিল, এরকম টাইপের জায়গা হলে মোটামুটি 10 নম্বরটাকে যদি আমি এইভাবে ভাগ করি তাহলে এমন, যেহেতু আমাদের 10 নম্বর আছে, আর প্রাইমারির ইন্টারভিউর ক্ষেত্রে 10 নম্বর নেই, তার ক্ষেত্রে 5 নম্বর আছে, সেটা হয়তো আরো অনেকটা ইজি হবে, কখনো কিন্তু ডেমনস্ট্রেশন। এটা গেল একটা ধারণা। এবার এবার প্রশ্ন হচ্ছে যে আমরা শুরুটা কিভাবে করব। সেম জিনিসই আরেকবার একটু রিপিট করছি, যে টিচিং প্রসেসটা কি। টিচিং প্রসেস হচ্ছে আমি জাস্ট লিখে দিয়েছি, সেগুলো তোমাদেরকে দিয়েও দেবো, কিন্তু স্যার কোত্থেকে পেয়েছেন এগুলো। এখন চ্যাট জিপিটি বিশাল হেল্প। চ্যাট জিপিটিতে আমি প্ল্যানিং করছি, এ করছি, কোন কোন কথাবার্তাগুলো বলবো, এ করবো, ঠিক পেয়ে গেছি। সো এটা আমার কথাবার্তা নয়, এটা চ্যাট জিপিটি, বুঝতে পারছো, চ্যাট জিপিটি প্লাস আমার প্ল্যানিং। তো সেখান থেকে পেয়েছি, অনেক কিছু আছে, অল্প স্বল্প নেই, অনেক কিছু আছে, চিন্তা করো না। তা আমি নেক্সট বলছি যে আমার ডেমনস্ট্রেশনটা শুরু হবে কি করে। আমি শুরুতেই অনেক টিচার দেখবে ডেমনস্ট্রেশন দেয়। তো একজন টিচার দেখলাম যে উনি বলছেন যে স্যার, ঢুকলো তো, ঢুকে এটা ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশন দুটো কিন্তু ভিন্ন পার্ট। ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশন ভিন্ন পার্ট। আমি কিন্তু ইন্টারভিউ কথা বলছি না, ইন্টারভিউ কথা আগের দিন বলেছিলাম, আমি আজকে ডেমনস্ট্রেশনের কথা বলছি। তুমি বলছো কেমন? আমি যে তুমি ইন্টারভিউতে বসলে, তোমার কথোপকথন যা হওয়ার হলো, এবার তোমাকে হয়তো বললো যে ঠিক আছে আপনি একটা কোনো একটা টপিক্সের ওপর একটু ডেমো দিন। বা যদি কোনো টিচার যদি বলে যে আচ্ছা আজকে তাহলে আপনি ম্যাথমেটিক্সের দ্বিঘাত করণীর ওপর একটা ডেমো দিন, বা রাশিবিজ্ঞানের ওপর একটা ডেমো দিন, বা বা কথা কথা বলছি যে পরিমিতির পরিমিতির বলকের ওপর একটা ডেমো দিন। মাথা ঘুরে যাবে, বনবন করে মাথা ঘুরবে। তখন তুমি না বলবে যে স্যার আমার ওই টপিক্সটা পড়া হয়নি, আমাকে অন্য একটা টপিক্স দিন। অর্থাৎ তুমি ভুল বলার তুলনায় স্বীকার করে নাও যে না, এই টপিক্সের উপর স্যার ডেমোটা আমি দিতে পারবো না, আমার প্রিপারেশন দরকার ছিল, আরও প্রিপারেশন আমি করে নেব, আমি স্যার এই টপিক্সের উপর ডেমোটা দিতে পারবো, যদি এরকম বলে। আর বেশিরভাগ 90% চান্সেস আছে তোমাকে বলবে যে আপনি আপনার পছন্দসই একটা টপিক্সের উপর ডেমো দিন। তাহলে তুমি ডেমোর কথা বলছো এগুলো। তো ডেমোতে কিছু কিছু টিচার দেখছি ডেমো দিয়েছে। তো ওখানে একজন টিচার এরকম করে শুরুটা করলো যে প্রথমে বলছে যে স্যার আজকে কি আমি আপনাদেরকে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে ভাবতে পারি, ভেবে আমি তাহলে আজকে আমার ডেমোটা শুরু করলাম। শুরুটা এইভাবে করলাম, করার পর দিয়ে বলছে তারপর ইন্ট্রোডাকশন। দিয়ে ইন্ট্রোডাকশনটা কি, আমি বলেছি ইন্ট্রোডাকশনটা হচ্ছে একদম হাসি মুখে হবে। সেটা তুমি স্টুডেন্টকে বলতে পারো বা ইন্টারভিউয়ারকে বলতে পারো। তাহলে ইন্ট্রোডাকশন গ্রিটিংস দিয়ে শুরু হবে। শুরুতেই ইন্টারভিউ বা স্টুডেন্টকে হালকা একটা হাসি দিয়ে শুরু করবে যে গুড মর্নিং স্টুডেন্ট, স্যার ম্যাডাম থাকলে স্যার ম্যাডাম, আজ আমি একটা ছোট্ট টপিক্সের উপর ডেমো দেব, ডেমো ক্লাস করতে যাচ্ছি বা ডেমো ক্লাস একটা দেব। আজকের যে টপিক সেই টপিক্সটা অমুক, এই টপিক্সের কিন্তু অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে আমি এই পার্টটা আজকে পড়াবো। এই যে শুরুটা করি, শুরুতে বলতেই হবে কি পড়াতে চাইছো, কি করতে চাইছো। তো টিচারও দেখেছি, বেশ কিছু এতে দেখেছি ক্লাসে, ওখানে বলেছে যে আজকে স্যার আমি তাহলে আপনাদেরকে আজকে স্টুডেন্ট হিসাবে ভেবেই ক্লাসটা করছি। নাহলে তুমি পড়াবে কি করে, কারণ স্টুডেন্ট হিসাবে ভেবেছো মানে কি, ওনাদেরকে তুমি সম্বন্ধ করছো তুমি হিসাবে, আপনি হিসাবে নয়। স্যার আপনি তাহলে বুঝতে পেরেছেন, এটা বলা যাবে না। স্টুডেন্টকে আপনি বলবে নিশ্চয়ই না, তাহলে বলবে স্যার। স্যার তখন তো স্যারদেরকে তুমি কনসিডার করে নিয়েছো যে স্টুডেন্ট, তাহলে তাহলে তুমি বুঝতে পেরেছো তো এই জিনিসটা। তাহলে তোমার কোনো সমস্যা নেই তো, এই যে তুমি বলার সম্বোধনটা পারমিশন নিয়ে নিয়েছো। তাহলে এটা ইন্ট্রোডাকশন গেল। নেক্সট হচ্ছে একটা ইন্ট্রো দেওয়া, কুইক ইন্ট্রো, শর্ট ইন্ট্রো। সেটা ডাইরেক্ট টপিক্সে ঢুকবে না, তার আগে একটা ইন্ট্রো দেবে, সেটা লিঙ্ক করবে যে কোন টপিক্স থেকে এসছো। তাহলে সরাসরি মূল টপিকে না গিয়ে ছোট্ট একটা ভূমিকা, যেটা সংযোজন, একটা লিঙ্ক আছে, যে এই টপিক্সটা একটা লিঙ্ক আছে। যে কোনো টপিক্সে করতে গেলে তাহলে এটা একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা দিয়ে শুরু করবে। লিঙ্কটা দিয়ে শুরু করবে। আমি কথা কথা বলছি যে তোমাদের যদি কথা কথা বলো, ধরো তুমি একটা টপিক্স বলি, ধরো
আহ, মিশ্রণ করছো, মিশ্রণ, অনুপাত সমানুপাত, কথা কথা বলছি। তখন ইন্ট্রোটা এরকম হওয়া উচিত যে আচ্ছা তোমরা দার্জিলিংয়ে গেছো, তখন বলছে যে হ্যাঁ স্যার দার্জিলিং গেছি। অনেকজন বলবে আসাম, হ্যাঁ স্যার আসাম গেছি। তাহলে দার্জিলিং চা, আসাম চা, এগুলো নাম শুনেছো তো? তাহলে দার্জিলিং চা, আসাম চা, ওদের যদি আমি একসঙ্গে মিক্সচার করি তাহলে কি হবে? মানে দার্জিলিং চা মানে আমরা বলি দার্জিলিং চা, আসাম চা, এদের গুণগত মানগুলো খুব ভালো। তবু আসাম চায়ের গুণগত মান কিন্তু অনেক বেশি, কিন্তু দামও বেশি। দার্জিলিং চায়ের গুণগত মান একটু কম হলে দামটা একটু কম। তাহলে আমি যদি 1 কেজি দার্জিলিং চা আর 2 কেজি আসাম চা মিশ্রণ করি, করে যদি করি, এই যে ইন্ট্রোডাকশনটা দিয়ে অনুপাত সমানুপাতে ঢুকলে, তুমি যখনই রাশিবিজ্ঞান করাতে যাচ্ছ, গড় মান নির্ণয় করবে, কথা কথা বলছি। তাহলে গড় মান নির্ণয় করতে গেলে শুরুতেই বলতে হবে যে বলো তো তোমরা কত নাম্বার পেয়েছো সবাই, কজন নাম্বার পেয়েছো রে বাবা? না ধরো কোনো একটা পরীক্ষা চলছে, তো পরীক্ষাতে সেই পরীক্ষার রেজাল্টটা পেয়েছো তো? বলছে হ্যাঁ পেয়েছে। শুরুটা মানে ওরা বুঝতেই পারবে না কি চ্যাপ্টার শুরু হচ্ছে। তুই বলছে কেমন? আমি উদাহরণ দিচ্ছি, ধরো একটা চ্যাপ্টার শুরু করতে গিয়ে আমি যেটা করি আর কি, যে ওদের হঠাৎ করে বললাম অঙ্কের নাম্বার পেয়ে গেছো তো সবাই? বলছে হ্যাঁ স্যার। কত পেয়েছো? একজন বলল স্যার আমি 3। আরেকজন কত পেয়েছে? বলে 10। আরেকজন 5, আরেকজন 10, এরকম করে 10টা ডেটা নিয়ে নিলাম। দিয়ে আমি তাহলে তো এত কম নাম্বার পেয়েছো, জানো তো তোমরা গড় কত মান পেয়েছো? যে গড় মানটা ওদেরকে দিয়ে দিলাম, সব নাম্বারগুলো যখন বলছে তখন লিখে নিচ্ছে, যে সব নাম্বারগুলো যোগ করে দিচ্ছি, 10 দিয়ে ভাগ করছে। তোমরা এত কম নাম্বার পেয়েছো, গড় মান এত। এই যে শুরু হলো, তাহলে আজকে আমরা কিন্তু গড় মান শুরু করবো। এই যে ইন্ট্রোডাকশন, এটা তোমরা তোমাদের মতো করে প্ল্যানিং করো, আমার থেকে বেটার করবে, চিন্তা করার কোনো দরকার নেই। তাহলে ইন্ট্রোডাকশন একটা দেবে, কুইক একটা ইন্ট্রো দেবে, নট ডাইরেক্ট টপিক্সে যেন না যাও, আর পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো, পয়েন্ট টু পয়েন্ট এক্সপ্লেনেশন। মানে এমন কিছু যেন না হয় যে তোমার পয়েন্টগুলো ঘেটে যাচ্ছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গা চলে যাচ্ছে, প্রাসঙ্গিক নয় সেই কথা হচ্ছে। ওখানে তোমার প্রাসঙ্গিক নয় তো হতেই পারে না, কারণ 5 মিনিট টাইম পাচ্ছ, সেই টাইমের মধ্যে তোমাকে পুরো কথাগুলো বলতে হবে। তাহলে পয়েন্ট টু পয়েন্ট এক্সপ্লেনেশন করা উচিত, যে টপিকে বলো ওটার পরে ওটা, মানে অন্য জায়গায় আর ঘাটবো না। নেক্সট হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা আই কন্ট্যাক্ট। সবাই এই কথাটি বলবে, আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্টটা মাস্ট। আই কন্ট্যাক্টটা কেন বলছি আমি তোমাদেরকে? যে উপরে কর্নারে, আমি স্যারের কাছে পড়েছিলাম, কর্নারে তাকিয়ে আমাদেরকে পড়াতো। কর্নারে তাকিয়ে যখন পড়াতো আমরা ঠিক পড়তাম না ঠিকঠাক করে, বুঝতেই পারতাম না। ওই স্যার যদি আমাদের আই কন্ট্যাক্টটা করতো না, সামনাসামনি এরকম দেখতো, মনে হয় স্যার আমাকে দেখছে। আর চক্ষু লজ্জা বলে একটা ছিল। এখন অনলাইনে পড়লে আর চক্ষু লজ্জা নেই। অনলাইনে যদি কেউ পড়াশোনা করে তার কোনো চক্ষু লজ্জা নেই, সে ওই প্রান্ত থেকে উল্টো পাল্টা কথা বলেও দিতে পারে। কোনো সময় আমি বড় জোর কি করতে পারি, লিপ করে দিতে পারি, তাকে মিউট করে দিতে পারি, কিন্তু আই কন্ট্যাক্ট একদম ওখানে ইন্টারভিউয়ার যে সমস্ত স্যার ম্যাডাম থাকবেন ওনাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলবে, মানে বড় করবে, আবার একটু তাকাবে, আবার তাকাবে, আবার তাকাবে, মানে মাঝে মাঝে তাকাবে, কিন্তু সবসময় তাকাতে হবে না। প্রোডাক্ট করে যখন কিছুটা হলো, তাহলে এটা কি হলো বুঝতে পারলে তো, দিয়ে 2-3 মিনিট সবাইকে। আর শুধু ম্যাথমেটিক্সের টিচারের দিকে তাকাচ্ছ, বাকি টিচারের দিকে তাকাচ্ছ না, এটা যেন না হয়, সবার দিকে তাকাতে হবে। তা আই কন্ট্যাক্টটা, চোখে চোখ রেখে কন্ট্যাক্ট, এটা আই কন্ট্যাক্ট মানে কনফিডেন্সের প্রতীক। কুইক রিভিশন হয়ে যাওয়ার পর, শেষ যখন হয়ে যাবে, তাহলে মেইন কি কি টপিকস পড়ালাম, যেমন আমি পড়াতে পড়াতে আমি পরের দিনে ক্লাসে বলি যে আগের দিন তাহলে কি কি পড়িয়েছি, পয়েন্টগুলো একটু লিখে নে, যে আজকে এই এই জিনিসগুলো পড়ালাম। তাহলে কুইক একটা রিভিশন দেওয়ার সুযোগ যদি থাকে, টাইম যদি থাকে, তাহলে রিভিশন দেবে, লাস্টে বলবে যে তাহলে আজকে আমরা এই এই জিনিসগুলো পড়লাম, এটা তাহলে তোমরা বাড়ি থেকে পড়ে আসো, প্লাস আমি তোমাদের আরও কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি বাড়ির কাজ, এই বাড়ির কাজগুলো করে নেবে। এটা তুমি দিতে পারছো কিনা দেখার দরকার নেই, বলবে যে তাহলে এই এই জিনিসগুলো পড়লাম, বুঝতে পারলে তো, এই প্যাটার্নের অঙ্কগুলো নিশ্চয়ই পারবে, তাহলে আমি তোমাদের আরও কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো। ততক্ষণে হয়তো ডেকে নেবে, কিন্তু হোমওয়ার্ক দিয়ে দেবো, তুই কথার খেলাটা খেলবে। তারপর লাস্ট যে কথাটি, যে এনি কোশ্চেন জিজ্ঞাসা করতে হবে বারবার, কোশ্চেনিং। তো সেটা তুমি স্টুডেন্ট ইন্টারভিউ আর যাই হোক না কেন, স্টুডেন্টে বলো, তাহলে তোমাদের কি আজকের টপিক্সের উপর কোনো কোশ্চেন আছে, তোমরা কিন্তু বলো, আমি তাহলে ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এই যে কোশ্চেনগুলো বলা, আর লাস্ট হচ্ছে কনক্লুশন। আমি কনক্লুশনটা টানতে বলছি যদি সুযোগ থাকে, যে সুন্দরভাবে একটা শেষ করে দাও কনক্লুশন। লাস্টে তুমি বলবে যে স্যার আজকে তাহলে এই পর্যন্তই, ছোট্ট ডেমনস্ট্রেশন কমপ্লিট করলাম, ব্যাস। তুমি কমপ্লিট করলে সুন্দরভাবে একটা কনক্লুশন দেবো,
থ্যাঙ্কস জানিয়ে কনক্লুশনটা দিতে পারো, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্ট, দ্যাটস অল ফর টুডে। নিজের মতো করে একটা বলে দিলে। এই সেম জিনিস ডেমনস্ট্রেশনটা আমি তোমাদেরকে বলেছিলাম আগের দিন, আবার লিখেছি যে তুমি আয়নাতে প্র্যাকটিস করো, দরকার নেই তাহলে রেকর্ড করো। বেস্ট বেস্ট প্রসেস। রেকর্ড করলে তোমার ভয়েসটা তুমি বুঝতে পারবে, তোমার ভিডিও বুঝতে পারবে। আমাকে অনেকে পাঠিয়েছে, আমি দেখেওছি, তো তাদের মধ্যে অনেকজনের ভয়েসটা খুব স্পষ্ট, পরিষ্কার, কনফিডেন্স তার এমনি বিল্ড হয়ে যাবে। তো ভিডিও রেকর্ড করো, ভয়েস করো, এতে কি হবে তোমার গেস্টার বাড়বে, টন তোমার ঠিক হবে, টন্টিংটা খুব দরকার, ভয়েস মডিফিকেশনটা দরকার। তুমি কথা বলতে বলতে তুমি যখন রেকর্ডিংটা নিজে শুনবে না, তখন বলবে যে আমার মনে হয় স্লো বলছে একটু, তাহলে এবার তুমি ফাস্ট বলার চেষ্টা করবে, নেক্সট টাইম বুঝে যাবে যে কি করতে চাইছো। সেই জন্য এইটা এইটা তোমরা চেষ্টা করো। তো আশা করি এই জায়গা নিয়ে কোনো সমস্যা নেই। থাকলে বলো কি বলছো। স্যার বলছিলাম এই কনক্লুশনটা ওখানে কি কোনো হোমওয়ার্ক বা ওই কোনো কোয়েশ্চেন দিয়ে ওটাকে এন্ড করবো? হ্যাঁ, কনক্লুশনে তুমি হোমওয়ার্ক দেবে। কনক্লুশন হোমওয়ার্ক দেওয়ার জন্য তাহলে আজকের এই যে টপিকসটা পড়লাম সেটাতে কোনো অসুবিধা নেই তো। আমি তাহলে তোমাদের এই সিমিলার টপিক বা সেম জিনিসের ওপর হোমওয়ার্ক কিছু দিয়ে দিচ্ছি। হোমওয়ার্কগুলো তাহলে তোমরা লিখে নাও। এটা কিন্তু নেক্সট দিন দেখবো। ওকে, যা মানে শুধু বলবে, এইটাই বলবে নাকি কোনো একটা কোয়েশ্চেনও করবো? হ্যাঁ কোশ্চেন দিয়ে দেবে, 2-3 আচ্ছা, হোমওয়ার্কের কোশ্চেন দিবে। ঠিক আছে। তুমি যে টপিকস পড়াবে ওটা হুম, তোমার সুন্দর করে হাতের লেখায় লেখা থাকবে। এমন নয় যে তুমি ওকে। বলে হ্যাঁ কোনোদিন স্যার আমি পারফর্ম করিনি, হুম, হঠাৎ করে ওখানে গান গাইবো, হবে? হুম, নাচ করবো স্যার হঠাৎ করে, কোনোদিন নাচিনি স্যার, ওখানে গিয়ে নাচ হুম, করবো, কোনোদিন পারবে? তুমি যখন ডেমনস্ট্রেশন দিচ্ছ সেই ডেমনস্ট্রেশন করেছো অলরেডি। হুম। তোমার ডেমনস্ট্রেশন হ্যাঁ স্যার। তুমি কোনোদিন না প্র্যাকটিস করে ওখানে গেছো কেন? তোমাকে কে যেতে বলেছে? তুমি প্র্যাকটিস করেছো তারপরে গেছো। যদি তোমাকে বলে যে ডেমনস্ট্রেশন তুমি নিজের মতো করে দাও, তো ভালো রে বাবা, তুমি বেস্ট লেকচারটাই ডেমনস্ট্রেশন দেবে যেটা তোমার তৈরি আছে। তার যদি তোমার মনে হয় যে মডেল নিয়ে যাওয়ার দরকার হয়েছিল, একটা ছোট্ট মডেল নিয়ে যাবে ব্যাগের মধ্যে, যে আমি এই মডেলটাই দেখাবো, ব্যাগটার মধ্যে ওই মডেলটা থাকবে, ওটা দেখাবে তুমি ওখানে। মডেল না পেলে পেন দিয়ে হোক বা যে কোনো একটা কিছু দিয়ে হোক মডেল করে একটা দেখাবে। কারণ হুম, টিএলএম এর ইউজ সেটা কিন্তু খেয়াল করে। টিএলএম এর মধ্যে বড় ওয়ার্কটা পড়ে, তাহলে বড় ওয়ার্কের ইউজ করছো কিনা, তুমি কিছু টিএলএম ইউজ করছো কিনা সেটা কিন্তু দেখবে জিওগ্রাফির স্যার ম্যাডামরা দেখবে সুন্দর করে চার্ট তৈরি করে নিয়ে চলে যাবে। তো মডেলটা খুব দরকার। স্মার্টবোর্ড থাকলে তো সেটাই ইটসেলফ একটা মডেল, এই মডেল আর কিছু নেই। তো যাই হোক, এই গেল কনক্লুশন টানলাম। এইবার চলে আসো, আরো স্যার অনেক আরেকটা কিছুই জিনিস বলার একটু আছে। জিজ্ঞেস করতাম বলো। স্যার। হুম। বলছি যেহেতু কোনো পারফেক্ট টাইমিং বলা নেই যে 2 থেকে 3 মিনিট বা 4 থেকে 5 মিনিট, 5 মিনিট এবার ম্যাক্সিমাম। তুমি এমন হ্যাঁ, টপিকস নাও, তুমি আমার মনে হয় ম্যাক্সিমাম হয়তো তোমাকে 3 মিনিট বলার সুযোগ, 3 থেকে 4 মিনিট, তার এবার মধ্যে। স্যার যদি ধরুন আমরা 2-3 মিনিটের একটা মোটামুটি রেডি করে গেলাম, এবার ওনারা হয়তো ভেবে রেখেছেন যে আরো মানে 4 থেকে 5 মিনিট দিতে পারেন। এবার আমি যদি ওটা 2-3 মিনিটের মধ্যে কমপ্লিট করে যে স্যার থ্যাংক ইউ স্যার বলে দিই, সেটা আবার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হবে না না, তো? মানে নেগেটিভ হবে না, শর্টে। কিন্তু 2-3 মিনিটে তুমি ওটা কনক্লুশন পর্যন্ত টানতে পেরেছো, যখন দেখবে যে তখনও আসতে বলছে না, কথা কথা বলছি, তখনও আসতে হুম হুম বলছে হুম না, তখন তুমি আরো কিছু হোমওয়ার্ক রেডি করে রাখবে। তাহলে তাহলে এই হোমওয়ার্কটা, আচ্ছা এই হোমওয়ার্কটা আমি তোমাদেরকে হিন্টসও বলে দিচ্ছি রে বাবা, যে এই হোমওয়ার্কটা তোমরা কি আচ্ছা করে আচ্ছা। করবে, হুম হুম হুম। লম্বা করতে গেলে কি করবে। তখনও ডাকছে না, তাহলে আমি এতগুলো হোমওয়ার্ক দিলাম, এই হোমওয়ার্কের মধ্যে দুটো হোমওয়ার্ক তো আগেরটা সেম ছিল, আর লাস্টেরটা না আমি একটু তোমাদের হিন্টস দিয়ে দিচ্ছি, ডাকছে না যখন, তো হিন্টস দিয়ে দেবে, করে দেবে আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। নিজের মতো করে। ঠিক আছে, ওকে। আমি শুধু ভাবছি আমি কি করছি তোমাদের। হ্যালো স্যার। বলো। স্যার বলছিলাম ওই বোর্ড ওয়ার্কের সময় কি ওই বোর্ডের কর্নারেতে ওই বিষয় ডেট, শ্রেণী এগুলো লিখতে হবে? হ্যাঁ লিখতে হবে, ওটা লিখবে, ওটা আমাদের বিএডে শিখিয়েছিল। আমি ডেট লিখিনি, তার জন্য বলছে ডেট লিখিনি কেন, ডেট লিখতেই হবে, একদম কর্নারে ডেট লিখবে। সাবজেক্ট লিখবে, তুমি হেডিংয়ে সাবজেক্ট তো ম্যাথমেটিক্স লিখে দিয়েছো, উপরে তোমার মানে তোমার সাবজেক্ট লিখেছো, এবার সাব টপিক্সটা কি সেই টপিক্সটা লিখবে, তারও যদি সাব টপিক্স থাকে সেই সাব টপিক্স লিখবে। আমি কথা বলছি, ধরো উদাহরণ দিচ্ছি, ধরো তুমি আজকে ট্রিগোনোমেট্রি পড়াবে, ট্রিগোনোমেট্রিতে একটা চ্যাপ্টার না, অনেকগুলো চ্যাপ্টার, তাহলে ট্রিগোনোমেট্রির আমি কোন টপিক ধরো হাইট অ্যান্ড ডিস্টেন্স পড়াবো, তাহলে হাইট অ্যান্ড ডিস্টেন্স। তুমি ধরো রাশিবিজ্ঞান পড়াবে, 9-10 কথা বলছি, রাশিবিজ্ঞান পড়াবে, রাশিবিজ্ঞানে তো একটা টপিক নেই, তাহলে আজকে রাশিবিজ্ঞানের আমরা গড় মান নির্ণয় করব। গড় মানের মধ্যে কি কি আছে রে বাবা, গড় মানের মধ্যে
গড় বের করার অনেকগুলো প্রসিডিওর আছে। একটা হচ্ছে ডাইরেক্ট মেথড, আরেকটা কি প্রত্যক্ষ মেথড, যেটা ডাইরেক্ট মানে প্রত্যক্ষ, সরি ভুল বললাম, ডাইরেক্ট মানে প্রত্যক্ষ, তাহলে প্রত্যক্ষ মেথড যেটা একদম ডাইরেক্ট হবে। আরেকটা হচ্ছে যেটা ইনডাইরেক্ট মেথড, তাকে বলা হয় ইংরেজিতে, তাকে বলা হয় কল্পিত গড়, কল্পিত মেথড, বাংলায় বলা হচ্ছে কল্পিত। এবার কল্পিতর ভাগ হচ্ছে, একটা হচ্ছে বিচ্যুতি আর একটা হচ্ছে ক্রমবিচ্যুতি। তাহলে এই যে ভাগগুলো বলছো, তাহলে ক্রমবিচ্যুতি আর বিচ্যুতি এটা পরের দিন বলবো, আজকে আমি ডাইরেক্ট গড়টা নির্ণয় করি। তা ডাইরেক্ট গড় কি করে নির্ণয় করা যায়? তাহলে তুমি রাশিবিজ্ঞান করছো, তুমি কিন্তু এখনো মধ্যমা, তারপরে হচ্ছে সংখ্যাগুরু মান, ওগুলো বের করছো না, তুমি শুধু বের করছো গড় মান। গড় মানের আবার দুটো ভাগ আছে, তাদের এটা বের করছো। সব তো করা যাবে না, এর পাট পাট করে ব্রেক করে নেবে, তোমার মতো করে ব্রেক করে নেবে। আমি 5, 6, 7, 8, 9, 11, 12, 13, 14, 15 সব পড়াচ্ছি, বুঝতে পারছো? ওই জন্য আমার 9, 10, 11, 12-এ কী কী সিলেবাস আছে সব জানা আছে, কোন কোন জায়গাগুলো আছে সব জানা আছে। তুমি আমাকে যে কোনো টপিক বলো, আমি দেন এন্ড দেন পড়িয়ে দেবো। এমন তো নয় যে আমাকে কোনো একটা ক্লাসে পড়াতে গেলে পড়ে তারপরে যেতে হবে, সেটা হয় না। কিন্তু সেটা কেন হয়েছে? কারণ দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, তার জন্য। তোমার অ্যাট এ গ্লান্স সঙ্গে সঙ্গে হবে না, তুমি জাস্ট ফার্স্ট টাইম পড়াতে চাইছো, তো ফার্স্ট টাইম পড়াতে গেলে তোমাকে প্রিপারেশন নিয়ে যেতে হবে। তো প্রিপারেশন নিয়ে যেতে গেলে যা যা করার দরকার সেটা করবে, যা যা করার দরকার সেটা করবে। তার জন্য আমি বলছি 10টা যদি ডেমো তুমি মুখস্থ করো, সেই 10টা ডেমোকে আমার ঠিকঠাক করে করতে হবে। 10টা করার দরকার নেই, 3টে ম্যাক্সিমাম, 3টে থেকে 4টে করো যথেষ্ট। আচ্ছা এবার শোনো, ওভারঅল যে পয়েন্টগুলো যেগুলো আছে সেগুলো আমি একটু আরও ক্লিয়ার করছি। কিছু কিছু জায়গা আছে যেগুলো যেগুলো দরকার, যেমন ওই সেম জিনিস ওখানে বলেছিলাম, সেটা আবার একটু বলে দিচ্ছি, এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো। সাবজেক্টের নলেজ মানে যে সাবজেক্টটা পড়াবে সেটা ক্লিয়ার নলেজ থাকা উচিত। তার উত্তর বলছি শোনো। যেমন একজন ডেমো দিতে গিয়ে কোনো একটা জায়গায় ধরো আটকে গেলে, বা আটকানোটা ছেড়ে দাও, ডেমো দিলে তোমাকে ডেমো দেওয়ার পরেই তো ওই ডেমোর রেসপেক্টে কোশ্চেন জিজ্ঞাসা করবেই করবে। আচ্ছা আপনি যে এই জায়গাটা পড়ালেন, তো ওটার মিনিংটা কি, বা ওই জায়গাটার কি আরও কোনো ভাগ ছিল, বা এই যে কোনো একটা জায়গা তোমাকে ওটা জিজ্ঞাসা করবে। তাহলে যে সাবজেক্টটা ডেমো হিসাবে সিলেক্ট করবে সেটা ক্লিয়ার নলেজ থাকা দরকার। আমি যদি বলি যে গড় মান নির্ণয় করবো, আমি কথা বলছি, তা আমি স্যার গড়টাই শুধু জানি, আমি আর এর প্রকারভেদ জানি না, যে এর ডেভিয়েশন প্রসেস কী জিনিস, এগুলো আমি জানি না। কল্পিত গড় কী জিনিস, এমনি নর্মাল গড় কী জিনিস সেটা জানি না, তাহলে তো চাপে পড়ে যাবে। তুমি খালি গড় নর্মাল বের করে দিলে, সেটা করলে হবে না। তুমি যদি যে কোনো টপিক্স, তাহলে তোমার ওই টপিক্সের পুরো ক্লিয়ার কনসেপ্ট থাকবে, দেন তুমি ওটা পড়াবে। সবসময় কি হয় যে আমি প্রথম 5 মিনিট তো পড়াবো, বাকিগুলো তো দরকার নেই। ওই জন্য আমি বলছি সাবজেক্টের ওই যে টপিক্সটা পড়ে সেটা ক্লিয়ার নলেজ থাকবে। যেমন একজন ইন্টারভিউ দেখছিলাম, সেই ইন্টারভিউ কী করছে, ওকে জিজ্ঞাসা করছে যে নাম কি, বা এরকম করে জিজ্ঞাসা করলো, কীভাবে বললো যে কী নাম তোমার, যেই বলেছে না, ও বলছে স্যার আমার নাম অমুক, হ্যাঁ আমি নৈহাটি থেকে এসেছি, আমার বাবার নাম এত, আমি এই সালে করেছি। তো ইমপ্রেশন তো খারাপ হবেই। ওর নাম জিজ্ঞাসা করেছে, ও তো পয়েন্ট টু পয়েন্টই কথা বলছে না। ওর মনে হচ্ছে যে ওকে জিজ্ঞাসা করেছে যে তোমার সম্পর্কে কিছু বলো, ব্যাস ও পর বলে দিয়েছে। কিন্তু ওখানে ইন্টারভিউতে পরিষ্কার বোঝা যাচ্ছে ওকে নাম জিজ্ঞাসা করেছে। তাহলে নাম জিজ্ঞাসা করলে নাম বলবে, বাবার নাম জিজ্ঞাসা করলে বাবার নাম বলবে। চুপ করে থাকতে তো চুপ করে থাকবে। তোমার সম্পর্কে কিছু বলো, তার মানে তুমি সব বলবে, তাই না? তো ওই জন্য ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত, পয়েন্ট টু পয়েন্ট কথা বলা উচিত। আর টিচিং টেকনিক যেটা বলছি সেটা হচ্ছে নিজের পদ্ধতি বা ইউনিক হওয়া উচিত। সেটা আমাকে একজন বলল যে স্যার ধরুন আপনি একটা ডেমো দিলেন, আর সেই ডেমোটাই সবাই মুখস্থ করে চলে গেল, তা তো হবে না। ওই জন্য ইউনিক হওয়া উচিত। এই টেকনিকটা ইউনিক না হলেও তো সমস্যা, ইউনিক প্রসিডিওর, সবাই একই রকম। ম্যাথমেটিক্সের ছেলেমেয়েগুলো একটাই টপিক নিয়েছে, বাকি টপিক নিয়েছে, সেটা যেন না হয়। আর কনভারসেশন, সেটাকে নট লেকচার মেথড যেন হয়। নট লেকচার মেথড মানে কি শুধু লেকচার দিচ্ছ, তুমি বড় ওয়ার্ক করছো না, সেটা যেন না হয়। কথাবার্তার মাধ্যমে পড়ানো তো হবেই, তার সঙ্গে নট লেকচার, কথাবার্তা মানে কি বলছে, কথাবার্তা মানে তাহলে বলছে যে দুটোই পারস্পরিক কথাবার্তা যেন হয়, সেটাই বলতে চাই। আর প্রেজেন্টেশন স্কিলের ক্ষেত্রে যদি ড্রয়িং করার দরকার হয় ড্রয়িং করবে, সুন্দর করে ড্রয়িংটা করবে। এক্সাম্পল দেওয়ার হলে এক্সাম্পল দেবে,
ভয়েস মডিফিকেশনের কথাটি কেন বলছি? ভয়েস মডিফিকেশন মানে যখন তোমার মনে হবে একটু উচ্চ স্বরে কথা বলার দরকার সেটা উচ্চ স্বরে বলবে, আবার যদি মনে হয় যে লো একটু নর্মাল কথা বললেও চলবে তা নর্মাল কথা বলবে। তাহলে এটা উচ্চ স্বরে কথা বলার জন্যই আমি এই কথাগুলো বলছি যে ভয়েস মডিফিকেশন করাটা দরকার। আর বারবার এই কথাটি বলছিলাম, সিলেবাসটাকে কভার করা, নির্ধারিত পাঠ্যসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকা, যেটুকু করবে ওই 5 মিনিটের মধ্যে পুরো হয়ে যাবে ওরকম টপিক চুজ করবে। এটা মাথায় রেখো একটু, 5 মিনিটের মধ্যে মানে কনক্লুশন টেনে যেন আসে। আর নট মোর ইনফরমেটিভ, মানে অতিরিক্ত তথ্য দিতে যেও না, অতিরিক্ত তথ্য দেওয়ার দরকার নেই, জাস্ট ইনফরমেশন আছে ওরকম টাইপের টপিক দাও। আর টিচিং এডস, যেটাকে টিএলএম বলে, তো টিচিং লার্নিং মেটেরিয়াল, টিএলএম মানে টিচিং লার্নিং মেটেরিয়াল। সেই টিচিং লার্নিং মেটেরিয়ালের মধ্যে চার্ট থাকবে, মডেল থাকবে, পিপিটি থাকবে। পিপিটি ইউজ করার কোনো প্রভিশন নেই, তুমি চার্ট তৈরি করে নিয়ে যেতে পারো। যদি কোনো একটা চার্ট কিছু করতে ইচ্ছা করছে, চার্টটা তুমি দিতে পারো, কিন্তু চার্ট থেকে মডেলটা ইউজ করবে, কারণ চার্টটা কোথায় বোর্ডে ক্লিক করবে, বোর্ডে করবে, ম্যাথমেটিক্স চার্টের তুলনায় তোমার মডেলটা নিতে পারো। চার্ট দিয়ে করতে পারো, তুমি ত্রিভুজে প্রকারভেদ করছো, তার চার্ট তৈরি করে দিয়ে চার্ট দিয়ে করতে পারো। কিন্তু আমার মনে হয় বোর্ড ওয়ার্কটা ওরা দেখবে যেহেতু, সেজন্য একটা ছোট্ট মডেল টাইপের নিয়ে যেতে পারো। পিপিটির কোনো জায়গা নেই এখানে, তাহলে মডেল টাইপের নিয়ে গিয়ে সেটা দিয়ে বোঝালে। ব্ল্যাকবোর্ডের ইউজ কিন্তু বলতেই হবে, লিখতেই হবে। তাহলে লিখতে লিখতে পেছনে ফিরে দাঁড়িয়েও না, এটার মানে কি এরকম যেন দাঁড়াতে নিষেধ করে। আমি তো মাঝে মাঝে দাঁড়াই হয়তো এরকম, তো এইভাবে দাঁড়াতে নিষেধ করছে, বলছে যে এইভাবে দাঁড়াবে। আর এটা সত্যি বিজ্ঞানসম্মত যে আমি আই কন্ট্যাক্টটাও রাখছি, লিখছি এইভাবে। আর এটা লিখতে গেলে একটা সমস্যা হয় কি জানো তো, এরকম লেখা হয়, সেটা যেন না হয়। তাহলে লাইনটা মেনটেন করবে, একটা লাইন যদি ঠিকঠাক লেখো, পরের লাইনটা দেখবো ওই জায়গায় হবে। আর আরেকটা জিনিস বলি, অনেকে ডেমো দেয়, দেখবে লাইভ ক্লাসও ডেমো দেয়, তারা দেখবে শুরুটাই করেছে এখানে বা মাঝখানে কেন শুরু করবে একদম কর্নার থেকে। তোমার কর্নার থেকে না হলেও মোটামুটি একটা স্পেস থেকে, তাহলে উপর থেকে শুরু করবে, একদম সুন্দর করে উপর থেকে। এবার কেউ হয়তো একটু বেটে, হয়তো অতটা থাকা পাচ্ছ না, তার জন্য একটু শুরুটা এরকম হতে পারে। তাহলে যেখানেই তুমি হোক, মাঝখান দিয়ে শুরু করবে না, মাঝখানে সাবজেক্ট ওরকম দেবে না, সাবজেক্ট সবসময় উপরের দিকে লিখবে, সাবজেক্ট ডেট, বা সাবজেক্ট এখানে ম্যাথমেটিক্স, এখানে তোমার টপিকস, ওখানে ডেট দিলে তারপরে বোর্ড ওয়ার্কটা পুরো সম্পূর্ণ। আর যা লিখলে সব মোছার দরকার নেই, সঙ্গে সঙ্গে মোছার দরকার নেই, পুরোটা ফিল আপ হয়ে যাওয়ার পর তারপর মুছবে। আর ফিনিশিংয়ে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর তখনও যদি সুযোগ থাকে মুছে দিয়ে আসবে, কারণ মুছে দেওয়াটাও কিন্তু ইন্টারভিউয়ের মধ্যে পড়ে। তো ব্ল্যাকবোর্ডের ইউজটা দরকার আছে, ঠিক আছে। হাফ টার্ন অবস্থায় ব্যাখ্যা করো না, হাফ টার্ন মানে এরকম করে নয়, বলছে যে পুরোটা টার্ন করতে বলছে, সবাই যেন দেখতে টেকতে পায়। ওকে, অতিরিক্ত পরামর্শ হচ্ছে যে ভুল কিছু বলে ফেলতে পারো, হঠাৎ করে ভুল বলে দিয়েছো, ওটাতে প্যানিক হওয়ার কিছু নেই, শান্তভাবে ঠিক করতে হবে। এটা বারবার বলেছিলাম যে ভুল মানুষ মাত্রই হয়। তো ভুল বলেছো যে ওহো এটা সরি এটা আমি একটু ভুল বললাম, আচ্ছা কারেকশন করে দিচ্ছি, কত আমি সরি বলেছি, কারেকশন করে দিচ্ছি, তাহলে এটা তোমার প্যানিক হওয়ার মতো কিছু। ভুল হয়েছে সঙ্গে সঙ্গে কারেকশন হয়, মিস্টেক লিখে ফেলেছো কোনো কিছু, কারণ লিখতে লিখতে তো ভুলও লিখতে পারো। একটা ক্যালকুলেশন করছো, কোনো একটা ক্যালকুলেশন করছো, গুণ ধরো কোনো একটা সময় করতে হলো, সেই গুণটা তুমি ভুল করে দিয়েছো, অ্যান্সার মিলেনি, তো সেটার জন্য বলবে ওহো সরি গুণটা তাহলে এখানে মিস্টেক হয়েছে রে বাবা, এটা ঠিক করে। ব্যাস। যদি দেখো তারপরে তোমার একবার ভুল হলেই না পুরো ভয় পেয়ে যাবে, তখন কি করবে, বলে না নার্ভাস হয়ে যাবে, তো তখন বলছে গভীর নিঃশ্বাস নাও, হাসি মুখে থাকো, যাই করো না কেন হাসি মুখ থাকতে পারবে না যদি ভুল হয় না, তোমার মুখ এমনি কালো হয়ে যাবে। আমি যখন পড়াতে কখনো হয়তো মনে হলো যে না আটকে গেলাম, মিললো না, যে এটা মিলছে না, কেন যে মিলছে না, অঙ্ক তো হাজারো অঙ্ক আছে, মিলতে নাও পারে, তা যখন মিলবে না না, তখন কোনো মতেই মনে হচ্ছে কন্ট্রোল করা যায় না, অটোমেটিক্যালি তখন দেখবো যে আমার এসিটা চলছে কিনা, কেন আমার ঘাম হচ্ছে, কারণ আমার তো মিলছে না, সে ঘাম হচ্ছে, তো এসি চলছে কিনা আমাকে দেখতে হবে। আরেকটা সমস্যা কোথায়, স্কুল লেভেলের বাচ্চাদের পড়াতে গেলে প্রবলেমটা কি হয়, তুমি পড়াচ্ছ পুরো অঙ্ক, পাটিগণিতের একটা অঙ্ক করে লাস্টে না দশমিকের জন্য কোনো একটা জায়গায় মিলল না, ওরা সঙ্গে সঙ্গে কি বলবে জানো তো, স্যার আপনি অ্যান্সারটা মেলাতে পারলেন না, অ্যান্সার মেলাতে পারলেন না মানে আমি বিশাল পাপ করে ফেললাম, মানে আমি কোনো অঙ্কই জানি না, প্রসিডিওরে জানি না, মেলাতে পারলাম না। তারপরে আবার ক্ষণে ক্ষণে কি বলবে জানো, সঙ্গে সঙ্গে বলবে স্যার আমার কাছে করা আছে দেখবেন স্যার, বুঝতে পারছো, তুমি যখন 100 জনকে পড়াতে যাবে বুঝতে পারবে, স্যার আমার না দাদা একটা করে দিয়েছে দেখুন, এটা 2 লাইনে হয়ে গেছে, আর আপনি স্যার 10 লাইনে করলেন,
এরকম চিন্তা ভাবনাগুলো আসবে। আর যখনই মিলবে না, কোনো না কোনো বাচ্চার কাছে মানে বই দিয়ে অঙ্কটা করা আছে, সে বলবে স্যার আমার কাছে করা আছে, আপনি দেখে নিন একটু। ওই জন্য ক্লাসরুমে যদি ভুল হয় তো ওরা মানতে চাইবে না, ওদের ধারণা হচ্ছে স্যার অঙ্ক মেলাতে পারে, অঙ্ক জানে না। এই ইমপ্রেশনটা করতে গেলে মানে এটা প্রচার হতেও বেশি টাইম লাগবে না। সেই জন্য ভুল হতে পারে, ওখানে একদম হাসি মুখে থাকতে হবে, প্যানিক হওয়ার কিছু নেই। নেক্সট যেগুলো বলার দরকার সেটা হচ্ছে যে আমার কি ধরনের কোশ্চিন হয়, মানে নর্মাল কোশ্চিন, সেটা আমি একটু আরেকবার বলছি। নর্মাল কোশ্চিন মানে প্রত্যেকটা সিচুয়েশনে তোমাকে প্রথম কোশ্চিন যেটা জিজ্ঞাসা করবে সেটা হচ্ছে যে নিজের সম্পর্কে কিছু বলো, বলবে এরকমই কোশ্চিন করবে, এটা বলবে, এটা প্রথম ইনিশিয়াল। এই জায়গাটা অন্তত নিজের মতো, নিজের সম্পর্কে কিছু। প্রথমে নাম জিজ্ঞাসা করলো, কোথায় বাড়ি, সেগুলো বললো, আচ্ছা নিজের সম্পর্কে কিছু বলো। নিজের সম্পর্কে কিছু বলো, সেটা বলতে গেলে বাংলাও আছে, ইংরেজিও আছে, ঠিক? যে আমি অমুক, আমি স্যার আমি গণিতে গ্র্যাজুয়েশন আর বিএড সম্পূর্ণ করেছি অমুক অমুক কলেজগুলো বলে দিলে। শিক্ষাগত আমার পেশা নয়, এটা আমার ভালোবাসা। তো পেশা নয়, এটা আমার ভালোবাসা। আমি সবসময় শেখাকে আনন্দময় ও অর্থময় করে তুলতে চাই। যে নিজের মতো করে একটু বল, এটা প্রথম কোশ্চেন থাকে, নিজের সম্পর্কে কিছু বলো, এটা ফার্স্ট কোশ্চেন। আমি পিডিএফটা তোমাদের দিয়েও দেবো, তোমরা একটু দেখে নেবে। এবার চলে আসো, তুমি শিক্ষাকে পেশা হিসেবে কেন বেছে নিয়েছো? মানে নর্মাল কোশ্চেন, যে কোশ্চেনগুলো সবাই জিজ্ঞাসা করে, মানে এটা একদম নর্মাল, হয়তো প্রত্যেকজনকে হয়তো নর্মাল কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, যে তুমি শিক্ষক হিসেবে কেন আসতে চাইছো, শিক্ষকটা কি? তাহলে তার উত্তর কিছু একটা রেডি করে রাখতে হবে না? তো উত্তর মোটামুটি তোমার মতো করে বলবে, কিন্তু উত্তর রেডি করে এখানে রেখেছি যে আমি বিশ্বাস করি যে শিক্ষকতা সবচেয়ে মহৎ পেশা। আর লাস্ট কথাটি অন্তত বলবে যে একজন ছাত্র আমার কাছে নতুন কিছু শিখলে সেটা আমার সবচেয়ে বড় পাওনা হবে, সবচেয়ে বড় আনন্দের বিষয়। তাহলে এই কথাটা লিখবে, এটি আমার তরুণ প্রজন্মের মন গঠনের সুযোগ দেয়। এইসব কথাবার্তা না বলে অন্তত এটা বলবে যে এটা মহৎ পেশা, এই পেশাতে অনেক সম্মানও আছে। তো থেকেই আমার এই চিন্তা ভাবনাটা ছিল, বা আমি অনেক টিচারকে অনুকরণ করেছি। তারপর লাস্টে এই কথাটা বলবে যে একজন ছাত্র আমার জন্য কিছু নতুন শিখলে সেটা আমার সবচেয়ে বড় আনন্দের বিষয়, সবচেয়ে বড় পাওনা। এই লাইনগুলো দুই একটা লাইন অন্তত মুখস্থ করে রাখবে। তারপরে হয়তো বললো যে তুমি কোন বিষয়ে পড়াতে সবচেয়ে পছন্দ করো বা স্বাচ্ছন্দ্য করো। তুমি বলবে স্যার ম্যাথমেটিক্স। তো ম্যাথমেটিক্স স্বাচ্ছন্দ্য যে করো, কারণটা বলো। তা কারণটা তুমি এখানে বলে দেবে, আমার প্রিয় বিষয় হচ্ছে গণিত, কারণ এটি শিক্ষার্থীদের যুক্তিবোধ, সমস্যার সমাধানের ক্ষমতা গড়ে তোলে। নেক্সট হচ্ছে তোমার পড়ানোর ধরন বা পদ্ধতি কেমন। কোশ্চিন হয়তো এটা আসতে পারে যে তুমি কিভাবে পড়াতে পারো। তাহলে সহজ উদাহরণ, বাস্তব জীবনমুখী ঘটনা ভিজুয়ালের সাহায্যে ব্যবহার করতে পারি, পাশাপাশি ছোট ছোট প্রশ্নের মাধ্যমে বোঝার পরীক্ষা করি, ছোট ছোট প্রশ্নের উত্তর দিই। এরকম করে কিছু কিছু কোশ্চিন করবে। তারপরে চলে আসো দুর্বল শিক্ষার্থীদের কিভাবে উৎসাহ দেবে, এটা আগের দিনও পেয়েছিলাম। আচ্ছা, আরও একটা কথা বলার আছে, সেটা বলা হয়নি তোমাদেরকে। আমি ইন্টারভিউর জন্য ওই সেই টেকনো ওয়ার্ল্ডে গেছিলাম একদিন, প্রচুর বই নিয়েছিলাম আপার প্রাইমারি আর গ্রুপ সির জন্য। তো ইন্টারভিউর জন্য এই বইটা এমডি ওয়াসিম মণ্ডলের জন্য ইন্টারভিউ ছিলেন, সব ইন্টারভিউর জন্য আছে, খুব মোটা বই নয়, পাতলা বই। এটা একটা নতুন অ্যাডিশনাল একটা বুক আছে, টেকনো ওয়ার্ল্ড পাবলিকেশন হাউস থেকে খুব সম্ভবত আছে, 195 টাকা দাম আছে। এই বইটা তোমরা নিতে পারো, সেখানে কিছু প্রশ্ন উত্তর কোশ্চিন কিছু বলা আছে। যদিও আমি এখান থেকে কোনো কোশ্চিন ক্রপ করিনি, তো এই জায়গা থেকেও একটা আইডিয়া পেতে পারো। যদি তোমাদের কাছে এরকম টাইপের বই থাকে দেন ওকে, নেওয়ার দরকার নেই। যদি না থাকে তাহলে এই বইটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, ভালো বই ইন্টারভিউর জন্য, ঠিক আছে? আমাকে অ্যাজ এ স্পেসিমেন কপি হিসেবে ওরা দিয়েছে, আমি নিজেও খেয়াল করে দেখলাম যে না ঠিকঠাকই আছে, খারাপ নয় বইটা। বইটার নাম হচ্ছে ইন্টারভিউ চ্যালেঞ্জার, আর ডক্টর ওয়াসিম আকরাম মণ্ডল। নেক্সট চলে আসো যে এবার বলছে ক্লাসের শৃঙ্খলা কিভাবে বজায় রাখবে। শৃঙ্খলা বজায় রাখার কোশ্চিন কিন্তু জিজ্ঞাসা করতে পারে। তাহলে আমি ইতিবাচক শৃঙ্খলার উপর বিশ্বাস করি,
শিক্ষার্থীদের ব্যস্ত রাখলে তারা মনোযোগ হারায় না। চোখে চোখ রাখা, চোখে চোখ রেখে পড়াবো বা নরম স্বরে ব্যবহার বা শ্রদ্ধাশীল আচরণের মাধ্যমে আমি ক্লাস নিয়ন্ত্রণ করি। মোটামুটি একটা নিজের মতো ল্যাঙ্গুয়েজ দিয়েও এটা করতে পারো যে এই ধরনের কথাবার্তাগুলো বলার দরকার আছে। শিক্ষক হিসাবে তোমার শক্তি কি, তুমি যে তোমার স্ট্রেংথটা কি, শিক্ষক কি, তুমি কেমন শিক্ষক হিসাবে, যে এটা এটা মুখস্থ আদৌ নাও হলেও মুখস্থ, বুঝতে পারছো? যে আমার শক্তি হলো ধৈর্য। ধৈর্য না থাকলেও স্যার ধৈর্য আমার প্রচুর আছে। ধৈর্য শক্তি যদি ম্যাথমেটিক্সে ছেলেপেলে না থাকে তো কার থাকবে? একটা অঙ্ক কষতে কষতে হলো না অঙ্ক, পেন ছুঁড়ে দিলে, দিয়েছো কোনোদিন? না, নিশ্চয়ই না। তাহলে পেন ধরে রেখেছো, ট্রাইয়ের উপর ট্রাই করেছো, তো ধৈর্য শক্তি তোমার বেড়েছে। তাহলে আমার শক্তি হলো ধৈর্য, পরিষ্কার ধারণা, জটিল বিষয়কে সহজভাবে বোঝানোর ক্ষমতা, আমার এটা এটা শক্তি। তোমার দুর্বলতা কি? তোমার দুর্বলতা কি? আমি মাঝে মাঝে নিখুঁত হওয়ার চেষ্টা করতে গিয়ে সময়ের দিকে কম মনোযোগ দেই, তবে আমি এখন সেই ভারসাম্য আনতে শিখেছি। মানে দুর্বলতা আছে তোমার, কিন্তু সেই দুর্বলতাও স্বীকার করছো না, লাস্টে বলছো না না আমি ঠিক করে নিয়েছি। কিন্তু সময় জ্ঞান সম্পর্কে নেই, বারবার করে একই অঙ্ক বারবার করে করতে করতে হয়তো টাইম নেই, পরীক্ষার হলে ওই জন্য টাইমের অভাবে অনেক কিছু ছুটে যায়। কিন্তু লাস্টে আবার বলছো যে না আমি ভারসাম্য এনে ফেলেছি, নিজেকে ঠিক করে নিয়েছি। ক্লাসে নার্ভাসনেস হলে কি করবে? নার্ভাসনেস যদি হয় তাহলে কি করবে? এটার উত্তর হচ্ছে গভীর নিঃশ্বাস নেই, হাসি মুখে থাকি, নিজের বদলে। ক্লাসে নার্ভাসনেস কখন হবে না? যখন তুমি আটকে যাবে। অঙ্ক করতে গেলেই যদি আটকে যাও তা নার্ভাস হবে। তবে বাচ্চাদের কাছে নার্ভাস কখন হবে? ফার্স্ট টাইম কোনো একটা বাচ্চার কাছে যখন প্রথম দিকে পড়াতে যাচ্ছ, দেখবো প্রথম পড়ানোটা স্মৃতি হিসাবে থাকে না, যে ফার্স্ট টাইম পড়াচ্ছে। যেমন আমি প্রথম, আমার এখনো মনে আছে ওটা, বাকি ক্লাস মনে নেই কিন্তু ওই ক্লাসটা মনে আছে, গোবিন্দপুর ইউনিয়ন শিক্ষা নিকেতন। সেখানে না প্রথম দিন ক্লাস করতে গেছি, হেড স্যার আমাকে ইন্ট্রোডিউস করতে গেছে যে তোমাদের নতুন টিচার অঙ্কের, দিয়ে আমি ক্লাসটা করতে গেছি। এবার ফার্স্ট ক্লাস তো একটু ইমপ্রেস করার ব্যাপার ছিল, তাই ইমপ্রেস করতে গিয়ে লাস্টে ইমপ্রেস করে আমি বেশ কিছু জিনিস পড়লাম। তো পড়াবে কি তোমার যেটা ভালো লাগবে, বীজগণিত পড়াবে, যে ওদেরকে সূত্রগুলোই দিয়ে একটা বলে দেবে, এই সূত্রগুলো জানো তো, যদি ক্লাস 10 হয় তাহলে প্রিভিয়াস সূত্রগুলো বলবে, 5, 6, 7, 8 ধর সূত্রগুলো। এবার ওটা বলতে গিয়ে সব বলে না, লাস্টে যখন বেরিয়ে টেরিয়ে আসছি, তখন একজন ছাত্র, আমি বলছি সব ঠিকঠাক আছে তো, তা একজন আবার বলছে কি, উঠে দাঁড়িয়ে হচ্ছে বেশ মোটা সোটা, স্যার চলবে স্যার, চলবে স্যার, স্যার চলবে, মানে আমি চলবো এটাও বলছে, বুঝতে পারছে, চলবে স্যার। তার মানে বেশ কয়েকজন আবার ফিডব্যাক দিয়ে আসলো যে না স্যার খুব ভালো টিচার। তো এই এই যে জায়গাটা প্রথম দিনটা খুব সমস্যা হতে পারে। তো নার্ভাস হলে কি করবে এটা একটু দেখে নেবে। নেক্সট হচ্ছে নিজেকে 3টি শব্দে বর্ণনা করো। তুমি নিজেকে 3টি শব্দে বর্ণনা করো। তুমি কি? কনফিডেন্স, ক্রিয়েটিভ, কেয়ারিং। কেয়ারিং ইজ, বলে না যে কেয়ারিং না হলে তো সমস্যা, শেয়ারিং ইজ কেয়ারিং। কেয়ার করেছে মানে কেয়ার হয়েছে, তো কেয়ারিং হতে হবে, নাহলে তো হবে না। তা কি কি? কনফিডেন্স থাকতে হবে, ক্রিয়েটিভ থাকতে হবে, কেয়ারিং থাকতে হবে, অর্থাৎ আত্মবিশ্বাসী আমি, সৃজনশীল অর্থাৎ আমার মধ্যে ক্রিয়েটিভ ব্যাপারটা আছে, আর আমি যত্নশীল। কি বলছো বলো? মাথা ঘুরে গেল এত কিছু করতে করতে? আর নেই কিছু। রেজাল্টের পর একদম ইন্টারভিউ টপিকস ধরে আমাকে বেশ কজন বলেছিল যে স্যার আপনি এক কাজ করুন, স্যার অ্যানালিসিসের উপর কী কী কোশ্চেন আসবে, অ্যালজেব্রার উপর কিছু কোশ্চেন আসবে, জিওমেট্রির উপর কী কী কোশ্চেন আসতে পারে, তার একটা লিস্ট করে দেব। চিন্তা নেই, চিন্তা নেই। আমি জানি না এটাতে আলটিমেটলি উপকার হয় কি না, কিন্তু কখনো কখনো মনে হয় যে যতজন জয়েন করেছিলে কেউ যখন লিভ করোনি তো কিছু না কিছু একটা উপকার হয়েছে। সবাই দেখছি এইখানেও জয়েন করে আছে, এখানেও জয়েন করে আছে, কেউ কিন্তু লিভ করছে না, তা কিছু না কিছু তো উপকার অবশ্যই হয়েছে। ইয়েস না? এটা ইউনিক কোনো কিছু অ্যান্সার হয় না রে বাবা, এগুলো স্যার বিভিন্ন যদি রকম স্যার অ্যান্সার। যদি সাবজেক্টের যে আপনি যে বললেন এই বিষয় হিসাবে মানে কিছু টপিক বলে দেন, সেটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে, কারণ সেটা তার উপরে কোশ্চেন করলে সাবজেক্ট না পারলে তখন কনফিডেন্স লো হয়ে যাবে আমাদের। সাবজেক্টের কোশ্চেন, তাহলে আমরা সাবজেক্টের মানে অনার্স লেভেলের সাবজেক্ট বলছো? এটা ইন্টারভিউ, আজকে আমি ডেমনস্ট্রেশন নিয়ে আলোচনা করলাম, ওকে? তাহলে ডেমনস্ট্রেশন মানে তুমি ক্লাস কি করে, আগের দিন যেহেতু ইন্টারভিউ নিয়ে বলছিলাম শুরুতে কি বলবে না বলবে, আজকে আমার ছিল যে ডেমনস্ট্রেশনে আমার কি কি হতে পারে, আমি যাবতীয় কিছু আলোচনা করেছি, যে হ্যাঁ আমি আমার মতো করে প্যাটার্নটা বললাম, তোমরা তোমাদের মতো করে প্যাটার্ন বলবে। তো ডেমনস্ট্রেশন এটা গেল। এবার সাবজেক্টের যে গল্পটা সেটা ইন্টারভিউর জন্য,
পরীক্ষার রেজাল্টটাও বেরোক, সুবিধা হয়। তারপরে প্রথম দিন না হয় আমরা অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব, যে অ্যালজেব্রাতে কোন কোন কোশ্চেন আসতে পারে আমি বলবো, চিন্তা নেই। সমস্ত টপিকগুলো যেহেতু নখর দর্পণে আছে, তো অন্তত বলতে পারবো যে গ্রুপ থেকে কি কোশ্চেন আসতে পারে, স্টেট রিলেশন থেকে কি কোশ্চেন আসতে পারে, ম্যাপিং থেকে কি আসতে পারে। তাহলে ম্যাপিং থেকে কোশ্চেন আসতে পারে কি আসতে পারে, বড় জোর তোমাকে বলতে পারে যে ম্যাপিং কি, ডেফিনেশন দিয়ে বললো। ইনজেক্টিভ সাবজেক্টিভ জিজ্ঞাসা করতে পারে, ইনজেক্টিভ সাবজেক্টিভ হলে কি বাইজেক্টিভ হবে, একটা বাইজেক্টিভের এক্সাম্পল দাও। হুম। বা আর কমপ্লিকেসি হলে আর কি হতে পারে জানো তো, যে দুটো দুটো ম্যাপিং যদি বাইজেক্টিভ হয়, তার কম্পোজিশনটা কি বাইজেক্টিভ হবে। আচ্ছা, যদি কম্পোজিশনটা বাইজেক্টিভ হয়, তাহলে কি ম্যাপিংগুলো বাইজেক্টিভ হবে, এরকম কিছু কোশ্চেন। এটা তো ম্যাপিং থেকে গেল। তারপরে ধরো হয়তো জিজ্ঞাসা করলো যে ডোমেন কোনগুলোকে বলে রে বাবা, কোডোমেন কি, কোডোমেনটা বুঝে গেলে তাহলে ডোমেন আর রেঞ্জ কি একই জিনিস না। তারপরে হয়তো বললো যে ডোমেন বাংলা টার্মটা যেটা আমরা বলি না ক্ষেত্র, আর ডোমেন, আর রেঞ্জ হচ্ছে পাল্লা। তাহলে রেঞ্জ আর ইমেজ কি একই জিনিস, উত্তর হচ্ছে ইয়েস। তাহলে রেঞ্জ আর ইমেজ একই জিনিস প্রায়। এটা গেল ম্যাপিং সংক্রান্ত। চলে আসে আবার ঠিক একই রকমভাবে গ্রুপ থেকে কি কি কোশ্চেন আসবে, আমি এটা চার্ট করবো, নাহলে আমার মনেও থাকছে না, অনেক আসে। গ্রুপের মধ্যে কখন সেমি গ্রুপ হবে, কখন মনোয়েড হবে, কখন তোমার কমিউটেটিভ গ্রুপ কখন বলা হচ্ছে, আচ্ছা কোয়াশি গ্রুপ কি জিনিস, তারপরে ধরো সাইক্লিক গ্রুপ কখন হয়, বা তোমার সাবগ্রুপ কি জিনিস, সাবগ্রুপ হতে গেলে কটা কন্ডিশন লাগে, তারপর তোমার হচ্ছে ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে সাবগ্রুপ হওয়ার কন্ডিশন কটা লাগে, আমি একটা ইনভার্স দেখানোর দরকার হয় না। তারপরে ধরো বলা হলো ফাইনাইট গ্রুপ কাকে বলে, আচ্ছা একটা উদাহরণ দাও তো যে যেটা ফাইনাইট গ্রুপ কিন্তু কমিউটেটিভ হবে, আরেকটা উদাহরণ দাও তো ফাইনাইট গ্রুপ কিন্তু নন কমিউটেটিভ হবে। আচ্ছা প্রত্যেকটা অর্ডারের করসপন্ডিং কি ফাইনাইট গ্রুপ আছে, এই যে এতগুলো কথা, প্রত্যেকটা অর্ডারের করসপন্ডিং কি ফাইনাইট গ্রুপ আছে, আমি হ্যাঁ আছে, গেট এন্ড। প্রত্যেকটা অর্ডারের করসপন্ডিং ফাইনাইট গ্রুপ না, ভুললাম, প্রত্যেকটা অর্ডারের করসপন্ডিং কি কমিউটেটিভ গ্রুপ আছে, উত্তর হচ্ছে ইয়েস, জেট এন। জেট এনটা হচ্ছে যে কোনো অর্ডারের গ্রুপ যেটা কমিউটেটিভ। আচ্ছা প্রত্যেকটা অর্ডারের জন্য কি নন কমিউটেটিভ গ্রুপ আছে, আমি বলছি না। অড অর্ডারের ক্ষেত্রে তাও আবার স্পেশাল টাইপ অর্ডার ডাইহেড্রাল গ্রুপ, তার ক্ষেত্রে কমিউটেটিভ নন কমিউটেটিভ গ্রুপ শুধু হয়, কমিউটেটিভ ডাইহেড্রাল নন কমিউটেটিভ হয় ডাইহেড্রাল ক্ষেত্রে, বাকিগুলো হয় না। এরকম যে ছোটো ছোটো কথাবার্তাগুলো আছে এটা গ্রুপ সংক্রান্ত গেল। এবার ম্যাট্রিক্স ডিটারমেন্ট আছে, ইনভার্স কী জিনিস, ইনভার্টেবল কী জিনিস। আচ্ছা বলো তো এ প্লাস বি ডিটারমেন্ট করলে কি ডিটারমেন্ট এ প্লাস ডিটারমেন্ট বি হয়, বা এ বির ডিটারমেন্ট করলে কি ডিটারমেন্ট এ ইন্টু ডিটারমেন্ট বি হয়। আচ্ছা অর্থোগোনাল ম্যাট্রিক্স কাকে বলে, সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে, টু সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে, কথা বুঝতে পারছো, শেষ নেই। তারপরে ধরো বলা হলো যে হার্মিটিয়ান ম্যাট্রিক্স কি জিনিস। হার্মিটিয়ান ম্যাট্রিক্স মানে কমপ্লেক্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ নট দিয়ে যেটা ডিনোট করা হয়, এ নট ইকুয়াস টু হার্মিটিয়ান, এ নট না হার্মিটিয়ান ইউনিটারি, ওটা হার্মিটিয়ান মানে হচ্ছে এ নট ইকুয়াস টু এ, আর স্কিউ হার্মিটিয়ান মানে এ নট ইকুয়াস টু মাইনাস এ। হার্মিটিয়ান ম্যাট্রিক্স কাকে বলে। র্যাঙ্ক কি জিনিস, কোনো একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি করে বের করা যায়। কংগ্রুয়েন্স অপারেশন কোনগুলোকে কোন ম্যাট্রিক্সের উপর দেওয়া হয়, বলবে সিমেট্রিক ম্যাট্রিক্সের উপর কংগ্রুয়েন্স অপারেশন দেওয়া হয়। চলে আসে বের করতে লিনিয়ার অলজেব্রা, ভেক্টর স্পেস। ভেক্টর স্পেস কি সবসময় নন এমটি, ভেক্টর স্পেসের কটা কন্ডিশন আছে, কন্ডিশনগুলো পরপর বলতে পারে। সাবস্পেস দেখানোর জন্য কটা কন্ডিশন লাগে। আচ্ছা সাবস্পেসে কি আইডেন্টিটি এলিমেন্ট বা নাল এলিমেন্টটা থাকতেই হবে না না থাকলেও চলবে, আমাকে যদি বলে তো আমি এরকম নর্মাল কথাবার্তাগুলোতে বলবো। তারপরে ধরো বলা হলো যে এমন একটা উদাহরণ দাও তো যেটা সাবস্পেস নয়, এমন একটা উদাহরণ দাও তো, মানে নর্মাল একটা উদাহরণ দিতে বললাম যে সাবস্পেসের ডাইমেনশন হচ্ছে 2, বা ডাইমেনশন কাকে বলে, নাম্বার অফ বেসিস এলিমেন্ট, বেসিস কাকে বলে, বেসিস হতে গেলে কটা কন্ডিশন লাগে, পরপর চল। তুমি কি কোশ্চেন বলতে বলছো, সবই তো এরকম নর্মাল কোশ্চেনগুলো। এই নর্মাল কোশ্চেনগুলো আমার মনে হয় নর্মাল কোশ্চেন, আমি যে কমপ্লিকেসি নেই রে বাবা, জটিল কোশ্চেন আসবে না, কারণ ইনস্ট্যান্ট যে স্যার কোশ্চেনগুলো বলা যায় সেই কোশ্চেনগুলো। বলো। স্যার বলছিলাম রেজাল্ট বেরোনোর পরে তো বেশি সময় পাওয়া যাবে না, এখন থেকে একটু একটু করে শুরু করলে আমরা করতে পারতাম এগিয়ে। ওখান থেকে শুরু হয়েছে তো, এটা শুরু না, মানে এটা আপনি কি একটু বলছো। গাইড করলে আমরা তো পড়ে নিতে পারতাম, মানে বেশি আর তো আপনি তো পড়িয়েছেন already। আর কি বলছে এবার, তুমি বলছো স্যার ভেক্টর স্পেসটা পুরো বলুন, তারপরে এবার না না স্যার, এই যেমন ভাবে বলছেন কোশ্চেন গুলো যেগুলো বলছেন এইভাবে বললে আমরা পড়ে নিতে পারতাম এগিয়ে। এবার এটা বলছি আর সঙ্গে সঙ্গে আমাকে উত্তরটা বলতে হবে। আমাকে যদি বলো স্যার আপনি বলুন আর উত্তরটা বলুন, উত্তর ডিকটেট যদি করতে বলো তাহলে লিখতে হবে।
এবার কোশ্চেন বলে উত্তর না বলে তো উত্তর জানো না, অজানা তোমার অনেক উত্তর, স্যার তাই না? আপনি একটা পিডিএফ করে বানিয়ে দেন না এরকম কোশ্চেন গুলো, কোশ্চেন প্লাস অ্যান্সার গুলো, তাহলে ওখান থেকে করে নিতে পারবো, একবার দেখলেই মুখস্থ তো হয়ে যাবে। মুখস্থ করে হয় না, তুমি ছোট থেকে এখন পর্যন্ত যা পড়েছো সেইগুলো ইন্টারভিউতে পড়বে, করে হয় না অত। তাও স্যার মোটামুটি 500টা মতো কোশ্চেন। ওকে, এবার যে যে কোনো টপিক তুমি শুরু করো, আমাকে তুমি বলো, আমাকে পরপর একটা টপিক, আমি ওখানে কি কি কোশ্চেন হতে পারে মুখস্থ হয়ে আছে পরপর, যে কোনো প্রবাবিলিটি যদি বলো সেটা আমি বলে দিতে পারবো। তুমি নিউমেরিক্যালটা বাদ দিয়ে বাকি সব বলবো, নিউমেরিক্যালটা আমি কন্ট্রোলে নেই আমার, বাকি সমস্ত টপিকস তোমাদের পড়িয়েছি যেহেতু ওই সমস্ত টপিকগুলো জানা আছে, মোটামুটি বুঝে গেছি যে কোন জায়গা থেকে কি কোশ্চেন আসতে পারে। তো আমি একটা লিস্ট করব, চিন্তা করার কোনো দরকার নেই। আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সট দিন আবার সানডেতেই যদি বলি তো সেখানে না হয় স্যার সাবজেক্টের কোশ্চেন বল। ওকে স্যার 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 বলছিলাম, আপনি যেটা বললেন যে ডেমো টুর্নামেন্ট আমি তো দিচ্ছি, তো দিতে কিন্তু মাঝখানে আমার স্বামীগুলো আসতে চলে আসুন, তো স্যার ওই জায়গাটা কিভাবে মাঝখানে একটা ডেমো দিচ্ছিলাম, হয়তো টাইমটা হয়েছে বা ওনার কাছে টাইম নেই হতে পারে, তো তো আমার মাঝামাঝি জায়গায় পৌঁছেছি, উনি বললেন যে ঠিক আছে স্টপ করে দাও, চলে এসো, তো ওই জায়গাটা কি প্রসেস করবো? আর কিছু করার নেই, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। মানে ওই ক্ষেত্রে স্যার আমাদের বলবো যে আজকে এখানে থাক, পরবর্তী ক্লাসে আলোচনা করবো, এখানে কিছু বলতে হবে কি? না, ওটা আর বলার দরকার নেই। ও তাও কনক্লুশন, ঠিক আছে আপনি চলে আসুন, তখন তুমি বলবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, তাহলে পরের দিন আমরা এই টপিকসটা, পরের টপিকসটা পড়াবো বা এই অমুক পড়াবো। ওকে, থ্যাংক ইউ স্যার। হঠাৎ করে স্টপ করবে না, ঠিক আছে তাহলে আজকে তাহলে এই পর্যন্ত থাকুক। ওটাই বলছিলাম আর কি, কারণ এরকম তো হ্যাঁ পরিস্থিতি হ্যাঁ হবেই হ্যাঁ স্বাভাবিক, হ্যাঁ হ্যাঁ, কারণ তোমাকে টাইম ডাকবে, তো ওরকম ঠিকই বলেছো, কম হবে। বলছে যেই ডাকবে, তো ডাকার সময় তখন ডাকলো তো তখন তুমি কনক্লুশনটা এরকমটা হবে, তাহলে আজকে এই পর্যন্তই। আচ্ছা নেক্সট দিন তাহলে আমরা এর পরের টপিক। থ্যাংক ইউ স্যার, ঠিক আছে। স্যার স্যার বলছি রেজাল্টের আরেকটা পরে কথা, কতদিন টাইম পেতে পারি ইন্টারভিউর জন্য? 15 দিন তো পাবে। স্যার বলছি যে ওই এই 9-10 এর ক্ষেত্রে উপপাদ্য থেকে কি কেউ কোনো কোশ্চেন করতে পারে? উপপাদ্যটা তো অত কিছু মনে রাখা সম্ভব না, কারণ প্রচুর উপপাদ্য। না, ও তো 9-10 কোশ্চিন তোমাকে 9-10 লেভেলে খুব কমই করবে, অনার্স লেভেলে করবে, ডেমো তুমি 9-10 লেভেলে, নো প্রবলেম। ওকে চলো আজকে এই পর্যন্তই, নেক্সট দিন তোমাদের সঙ্গে দেখা হবে, সবাই ভালো থেকো।